হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থেকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। কথাটি বলেই নিজের ঠোঁটের কোণে লেগে থাকা রক্তটুকু মুছে ফেলে অভ্র বাঁকা হাসে। আজকে তাকে সকলের সামনে অপদস্থ করে আরহাম যেন তার জেদকে 3 গুণ বাড়িয়ে দিয়েছে। এখন যে কোনো মূল্যে সে মেহবিনকে আরহামের থেকে কেড়ে নিবে। অভ্র বিড়বিড়িয়ে বলে, আরহাম হাসান তালুকদার, গেট রেডি ফর দ্য টুইস্ট। এইবার কিন্তু আমি হারব না। পিনপিন নীরবতা ভেঙে মায়েরা ছট করে আরহামকে ঝাঁকিয়ে বলে, আরহাম, তুমি কি একটা কথা ভেবেছো? ক্রিমিনালরা মেহবিনের ক্ষতি করার জন্য শপিং মলেই রয়েছে। এন্ড তুমি আজকে যা কাণ্ড করলে, আমি ড্যাম শিওর ওরা এখন সবটা বুঝে গিয়েছে। ওরা কিন্তু মেহবিনের ক্ষতি করে ফেলতে পারে যে কোনো সময়। মায়েরার কথাগুলো গুরুত্ব সহকারে শুনি হাত মুঠ করে তৎক্ষণাৎ বলে আরহাম, লেটস মুভ মায়েরা, আমার মেহবিনকে বাঁচাতে হবে। আরিয়ান গাড়ি নিয়ে বেরিয়েছিল হসপিটালের উদ্দেশ্যে। মাঝপথে মেহবিনের বেস্ট ফ্রেন্ড অন্তুকে দাঁড়িয়ে থাকতে দেখে ব্রেক কষে গাড়ি থেকে বেরিয়ে অন্তুর স্বামী দাঁড়িয়ে প্রশ্ন করে, এই কাঠ ফাঁকা রোদে দাঁড়িয়ে কি করছো? আরিয়ানের গলার স্বর শুনে তৎক্ষণাৎ মাথা উঁচু করে কিছুটা ক্লান্ত শুয়ে উত্তর দেয়, ভার্সিটি শেষে বাসের জন্য অনেকক্ষণ যাবত অপেক্ষা করছিলাম, কিন্তু পাইনি, তাই হেঁটেই বাড়ি ফিরছিলাম। এসো, আমি তোমাকে পৌঁছে দিই। অন্তু তাতে বিরক্ত জানিয়ে বলে, না, তার দরকার হবে না, আমি একাই চলে যেতে পারবো। কথাটি বলে হাট থেকে হুট করেই মাথা ঘুরে হোঁচট খাওয়ার পূর্বে আরিয়ান অন্তুকে ধরে ফেলে। আরিয়ান শাসনের সুরে বলে, বেশি কথা বলবে না, তোমার অবস্থা ভালো না, গরমে ঘেমে বোধহয় প্রেশারটা লো হয়ে গিয়েছে। এই অবস্থায় যাওয়াটা মোটেও তোমার জন্য ঠিক নয়। অন্তু কিছুটা ইতস্তত হয়ে নিজেকে আরিয়ানের থেকে সরিয়ে গম্ভীর কণ্ঠে জবাব দেয়, আমাকে নিয়ে আপনার এত না ভাবলেও চলবে। উফ, আমি তোমাকে স্পেশালি কোনো ইম্পর্টেন্ট দিচ্ছি না, জাস্ট একজন ডক্টর হয়ে নিজের ডিউটিটা ফুলফিল করছি, বুঝলে ম্যাডাম? কথাটি বলে চোখ টিপ মেরে নিজের সানগ্লাস পরে নিল আরিয়ান। অন্তু ক্ষীণ হাসল। তো যাওয়া যাক। আরিয়ানের প্রশ্নের প্রত্যুত্তরে সায় জানিয়ে আরিয়ানের গাড়িতে উঠে পড়ল অন্তু। আরিয়ান গাড়িটা ঘুরিয়ে নিল। হয়তো দুজনের মধ্যে সূক্ষ্ম এক অনুভূতি মনের গহীনে নাড়া দিচ্ছে। আরহাম আজকে যা করেছে তাতে আরহামকে যথেষ্ট অস্বাভাবিক ঠেকছে মেহবিনের কাছে। নিজে বিয়ে করে দিনের পর দিন সুখে কাটাবে, অথচ মেহবিনকে অভ্রের পাশে সহ্য করতে পারবে না। এ কেমন কথা? কিন্তু আরহাম যখন তাকে সকলের সামনে নিজের স্ত্রী সম্বোধন করে প্রতিবাদ করেছিল, তখন এক মুহূর্তের জন্য এক ভালো লাগার শীতল হাওয়া বয়েছিল মেহবিনের অন্তর জুড়ে। মেহবিনের ভাবনার মাঝেই সে বিকট এক আওয়াজ শুনে কানে হাত রেখে মাটিতে বসে পড়ে। এই আওয়াজ সে আরহামের বাড়িতেও শুনেছিল, গুলির ভয়ঙ্কর এক আওয়াজ। পরক্ষণে দ্বিতীয়বার সে একই আওয়াজ হয়। দূর থেকে ধেয়ে আসে রিভলভার থেকে ছোড়া গুলি। আমি আপনাকে ডিভোর্স দিতে চাই আরহাম সাহেব। 3 মাস তো হয়েই গেল। আশা করি এখন আপনি আমাকে আটকাবেন না। হসপিটালের বেডে শুয়ে থাকা মেহবিনের মুখে ডিভোর্স নামক তিক্ত শব্দ শুনে আরহাম কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। তার মনে পড়ে গেল সকালে ঘটে যাওয়ার ঘটনার কথা। মেহবিনের দিকে গুলি ছুটতেই আরহাম দ্রুত এসে মেহবিনকে নিজের বুকের সাথে মিশিয়ে পাশে সরিয়ে আনে। ফলে গুলি গাছ ভেদ করে ঠেকে যায়। মায়েরা এবং অন্যান্য পুলিশেরা সেই দুর্বৃত্তদের পিছে ধাওয়া করলেও তারা দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়। মায়েরাও পাছে গিয়ে দূর থেকে সেই দুর্বৃত্তদের গায়ের উদ্দেশ্যে গুলি ছুড়ে। মেহবিনের গুলি মারামারি কিছুই সহ্য হচ্ছিল না। সে ফের অজ্ঞান হয়ে আরহামের বুকেই লুটিয়ে পড়ে। মেহবিন অজ্ঞান হয়েছে দেখে হাঁক ছেড়ে অন্য অফিসারকে গাড়ি বের করতে বলে। মেহবিনকে পাজা করে তুলে নিয়ে আরহাম গাড়ি নিয়ে রওনা হয় হসপিটালের উদ্দেশ্যে এবং বারংবার অস্থির হয়ে বিড়বিড়ি হাওড়াতে থাকে। তোমার কিচ্ছু হবে না প্রেয়সী, তোমার আরহাম সাহেব থাকতে তোমার কিচ্ছু হবে না। পথে যেতে যেতে আরহাম আরিয়ানকে দ্রুত হসপিটালে চলে আসতে বলে। দুর্বৃত্তদের ধরতে না পেরে মায়েরাও অন্য গাড়ি নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। আরিয়ান দ্রুত পায়ে হেঁটে হসপিটালে প্রবেশ করে।
আরিয়ানের সাথেই অন্তু হসপিটালে আসে। নিজের প্রাণের প্রিয় বেস্ট ফ্রেন্ডের এমন অবস্থার সম্পর্কে অবগত হয়েই নিজেকে দমিয়ে রাখতেই পারেনি সে। অসুস্থ শরীর নিয়ে ছুটে চলে এসেছে। যদিও আরিয়ান বেশ কয়েকবার মানা করেছিল, কিন্তু সে নাকচ করে দেয় আরিয়ানের আদেশ। আরিয়ানের সাথে অন্তকে দেখে কিছুটা ভ্রুকুচকে তাকায় মায়েরা। আরিয়ান দেখতে পায় কেমন চোখ মুখ শক্ত করে নিজের চুল খামচে ধরে মেহবিনের কেবিনের সামনে দাঁড়িয়ে আছে আরহাম। চুল তার উস্কো খুস্কো, মুখশ্রীতে অজস্র অসহায়তার ছাপ ধরা দিচ্ছে। মেহবিনের এই অবস্থার জন্য নিজেকেই বারংবার দায়ী করছে সে। সে এতটাই ব্যর্থ প্রেমী যে নিজের ভালোবাসার মানুষকে বারবার বিপদের মুখে ঠেলে দিচ্ছে। আরিয়ান আরহামের কাঁধে হাত রেখে দ্রুত ক্যাবিনের দিকে চলে গেল গটগট পায়ে। সামনে পেরিয়ে গেল বেশ 2 ঘন্টার সময় পেরিয়ে গেল বেশ 2 ঘন্টার মতো। কিছুক্ষণের মধ্যেই আরিয়ান বেরিয়ে এলো। আরহামকে ব্যস্ত হতে দেখে চোখের ইশারায় সব ঠিক আছে ইঙ্গিত দিয়ে শান্ত করল আরিয়ান। অন্তু সর্বপ্রথম ছুটে এসে প্রশ্ন ঠাউরায়, আমার মেহু, সে কেমন আছে আরিয়ান ভাইয়া? আমি তো চিন্তায় একেবারে অসুস্থ হয়ে যাচ্ছি। আরিয়ান আলতো হাসলো। সত্যি অন্তু মেয়েটা যথেষ্ট ভালো, বেশ ভালোবাসে নিজের বেস্ট ফ্রেন্ডকে। আরিয়ান তাকে আশ্বাস দিয়ে জানালো, ডোন্ট বি প্যানিক, এভরিথিং ইজ ওকে নাও। আসলে এসব মারামারি থেকে মেহুর ছোটবেলা থেকেই একটা ফোবিয়া কাজ করে, তাই সে বারংবার অজ্ঞান হয়ে পড়ে। আর তুমি এত টেনশন নিও না, রিল্যাক্স হও, নাহলে তুমি আরো অসুস্থ হয়ে পড়বে। আরিয়ানের কথা শুনে কিছুটা নিশ্চিন্ত হলো অন্তু। আরিয়ান অতঃপর আরহামের কাছে কাঁধে হাত রেখে বলল, ভাইয়া তুই ভেতরে যাবি? ভেতরে গিয়ে দেখবি মেহুকে? চাইলে এখন গিয়ে দেখে আসতে পারিস। আরহাম যেন এতক্ষণ যাবৎ এই অনুমতির অপেক্ষাতেই ছিল। আরহাম দ্রুত পায়ে দরজা ঠেলে কেবিনে প্রবেশ করে। ঘুমন্ত অবস্থায় তার মায়াবী প্রেয়সীকে দেখে বুকে হাত রাখলো সে। প্যাকাশে ঘুমন্ত মুখশ্রীতে হুট করে জানালার কাজ ভেদ করে আসা এক ফালি সূর্যের রশ্মি দিয়ে আলোকিত করে গেল। কি অপূর্ব সে সৌন্দর্য! আরহাম এক মুহূর্তের জন্য তার প্রেয়সীর সেই সৌন্দর্যে মোহিত হয়ে ললাটে ভালোবাসার গভীর স্পর্শ এঁকে দিল। পরক্ষণেই মেহবিনের হাত আঁকড়ে ধরে ভেজা গলায় বলল, সব আমার দোষ, আমার জন্যই তোমার এই দশা। আমি তোমার যোগ্য নই মেহু। আমার ভালোবাসা তোমাকে শুধু পুড়িয়ে ছারখার করবে, কিন্তু আমি তো আমার ভালোবাসা দিয়ে তোমাকে সুখের সাগরে ভাসাতে চেয়েছিলাম। তবে আজ কেন সব উল্টে গেল বলতে পারো প্রেয়সী? আরহামের কথা বাইরে থেকে শুনছিল মায়রা এবং আরিয়ান। মায়রা অবশেষে না পেয়ে ভেতরে প্রবেশ করে বলল, নিজেকে দোষ দিও না আরহাম, আমরা সবাই জানি তুমি কতটা ভালোবাসো মেহবিনকে। আর আজকে যা হয়েছে তাতে তোমার সত্যি হাত নেই। সত্যি তো কে বা নিজের ভালোবাসার মানুষকে অসম্মান বসে বসে দেখবে? তুমি নিজের জায়গায় একদম ঠিক আছো। আরিয়ান ও মায়রার সঙ্গে তাল মিলিয়ে সায় দিয়ে বলল, একদম ঠিক ভাই, আমরা জানি তুই মেহুকে কতটা ভালোবাসিস। মেহুকে তোর শত্রুদের নজরে পড়তে দিবি না বলে গোপনে নিজের সিক্রেট মিশন চালিয়ে যাবি বলে মায়েরার সাথে মিথ্যে বিয়ের নাটক করলি। এতটা কে ভালোবাসে বল? আরহাম নিরুত্তর। অন্তু কেবিনের বাইরেই দাঁড়িয়ে সব শুনছিল। সেও প্রবেশ করে ক্যাবিনে। আরহামের নেত্রকোণ বেয়ে এক ফোঁটা জল দিয়ে মেহবিনের হাতের পিঠে পড়ল। তৎক্ষণাৎ আলতো ভাবে নিজের আঁখি জোড়া মেরে তাকালো মেহবিন। মেহবিনকে চোখ খুলতে দেখে আরহাম মেহবিনের গালে হাত রেখে কিছুটা উচ্ছ্বাসিত হয়ে প্রশ্ন করে, তুমি ঠিক আছো মেহবিন? এখন কেমন লাগছে? মেহবিন কি মনে করে যেন আরহামের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল। অতঃপর গম্ভীর স্বরে জবাব দিল, আমি ঠিক আছি। আমাকে নিয়ে যা ভাবলেও চলবে, আমাকে নিয়ে না ভাবলেও চলবে আপনার। আরহাম কিছু বলতে নিলেই তখন ডিভোর্স নামক ভয়ঙ্কর প্রস্তাব ছুড়ে দেয় মেহবিন। আরহাম তখন চেয়েও প্রক্ষান্তরে কোনরূপ উত্তর দিতে পারেনি। মেহবিনের হুট করে ডিভোর্স নামক কঠিন তিক্ত প্রস্তাবের কোনো সঠিক কারণ খুঁজে পাচ্ছে না আরিয়ান কিংবা মায়রা। আরিয়ান এবং মায়রা কিছু বলতে নিলে হাত দিয়ে থামিয়ে দেয় আরহাম। কিছুটা শান্ত থেকেই সে শুধায়, ঠিক আছে, তবে তুমি আপাতত রেস্ট নাও মেহবিন। আমি বাড়ি যেতে চাই আরহাম সাহেব। মেহবিনের কথায় আরিয়ান তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার বাকি সব ফরমালিটি পূরণ করে। অতঃপর অন্তুকে বিদায় জানিয়ে মেহবিনকে নিয়ে বাড়ি ফিরে আসে সকলেই। অপরদিকে অন্ধকার রুমে দাঁড়িয়ে আছে দামি কাতান শাড়ি পরিহিত একজন অর্ধবয়স্ক মহিলা। চোখে তার মোটা ফ্রেমের চশমা। সে অচেনা মহিলা আরহাম এবং মেহবিনের বাবার ছবি মাঝখানে মেহবিনের ছবি রেখে দিয়ে কিছুক্ষণ যাবৎ
পর্যবেক্ষণ করলো। কিছুক্ষণ পর একজন ছেলে এসে বলল, আপাতত শুধু সন্দেহ করছিলাম, কিন্তু আমাদের গোপন চোরের থেকে সলিড খবর পেয়েছি। আরহাম এবং মায়রার বিয়ের ব্যাপারটা সম্পূর্ণ বানোয়াট। মহিলাটি ক্ষীণ হেসে জবাব দিলেন, আই নো ভেরি ওয়েল। এত কিছু করেও কি লাভ হলো আরহাম? তোমার দুর্বলতা আমরা জেনে গিয়েছি। আকবর হোসেন অর্থাৎ মেহবিনের বাবা এবং আরাম থেকে একসাথে প্রতিশোধ নেওয়ার সব থেকে বড় হাতিয়ার হচ্ছে মেহবিন। তাকে আমি যে কোনো মূল্যে নিঃশেষ করেই ছাড়ব। আপনজন দূরে গেলে কতটা যন্ত্রণা হয় সেই উপলব্ধি আমি তাদের প্রতিটা ক্ষণে ক্ষণে করাবো। গেট রেডি ফর দ্যাট। বলেই মহিলাটি বাঁকা হাসলেন। মেহবিনকে নিয়ে সকলে তালুকদার বাড়িতে আসতেই সোফায় চিন্তিত অবস্থায় শিন বেগমকে দেখতে পাওয়া যায়। তার সাথে অভ্রের মা এবং অভ্র উপস্থিত ছিল। আরহামের সাথে মেহবিনকে দেখে অভ্র তেড়ে গিয়ে আরহামের দিকে প্রশ্ন নিক্ষেপ করে বলে, খুব তো সিক্রেট ক্রাইম অফিসার হয়েছিস, এখন মেহবিনকে সামান্য সিকিউরিটি দিতে পারছিস না? না না, আর একটা মুহূর্ত নয়। এইবার এই সম্পর্ক আমি আর আমার মেহুকে থাকতে দিতে পারি না। তোর কাছে মেহু একদমই সেফ নয়। মেহু, আমি সব পেপারস রেডি করে ফেলেছি। বলেই অভ্র ডিভোর্স পেপারটা বের করে মেহবিনের সামনে তুলে ধরে। শিন বেগম হঠাৎ উত্তেজিত হয়ে বললেন, ডিভোর্স পেপার? হঠাৎ কিসের ডিভোর্স পেপার? মেহু, তুই কি সত্যি সেই পেপারে সাইন করবি? অভ্রের মা কিছুটা বিরক্তি নিয়ে বললেন, আপা, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? এটাই তো কথা ছিল। তাছাড়া আরহাম মায়ার সাথে সুখে সংসার করছে। মেহবিনও তো নতুন করে সংসার করার অধিকার আছে, তাই নয় কি? সকলকে অবাক করে দিয়ে আরহাম শান্ত সুরে বলে, মেহবিন, তুমি চাইলে সাইন করে দিতে পারো। আমাকে কোথায় সাইন করে দিতে হবে বলো, আমি করে দিচ্ছি। আমিও তোমাকে এই সম্পর্কে বন্দি করে রাখতে চাই না। আরহামের কথায় যেন মুহূর্তেই পরিবেশটা থমথমে হয়ে গেল। সকলের চোখ মুখে বিষণ্ণতার ছাপ। অভ্র এবং অভ্রের মা বাদে তারা বেশ খুশি। অভ্রের থেকে পেপারটা নিয়ে সেইগুলোতে কোনো কিছু না ভেবেই বুকে পাথর চেপে তাতে সাইন করে মেহবিনের হাতে তুলে দিল আরহাম। মেহবিন হাতে পেপারটা নিয়ে আরহামের উদ্দেশ্যে বলল, এখন থেকে আপনি মুক্ত হয়ে গেলেন আরহাম সাহেব। অনেক সহ্য করেছেন আমাকে। এইবার বরং মায়েরা আপুর সাথে সুখের সংসার করতে পারবেন। আরহাম বহু কষ্টে নিজেকে সামলে ক্ষীণ হেসেই বলল, বন্দিনীকে মুক্ত করে দিলে বোধহয় তার থেকে সুখী কেউ হয় না। তবে আমার বুক কেন আজ ছারখার মেহবিন? কেন বিরহের রেশ আর মুখশ্রীতে আজ তো আমরা দুজনেই মুক্ত, তাই না? আরহামের প্রশ্নের উত্তর দিতে পারল না মেহবিন। সে নিজেকে শান্ত রাখছে যথাসম্ভব। তবুও আরহাম কেন তার মনের অবস্থা বুঝে যাচ্ছে। আরহাম মেহবিনের সামনাসামনি দাঁড়িয়ে ঝুঁকে গিয়ে বলল, নতুন জীবনের জন্য শুভকামনা। তুমি অনেক সুখ ডিজার্ভ করো, যা আমার সাথে থাকলে কখনোই পাবে না প্রেয়সী। তোমার কষ্ট দেখার চেয়ে আমাদের বিচ্ছেদই শ্রেয়। শেষের কথাগুলো বিড়বিড়িয়ে বলল আরহাম। মেহবিনকে আদৌ তা শুনতে পেল। আরহাম দ্রুত উপরের দিকে চলে গেল। সে কিছুতেই তার নেত্রকোণের অশ্রু তার প্রেয়সীকে দেখাতে চায় না। সে চায় তার প্রেয়সী সুখী থাকুক, অন্তত বেঁচে থাকুক। ছেলের বিরহে শিরিন বেগম ধপ করে সোফায় বসে পড়লেন। তিনি জানেন তার ছেলে মেহবিনকে ছোটবেলা থেকেই কতটা ভালোবাসে। সে ভাবছে আজ যা কিছু হচ্ছে সবকিছু তার জন্য। আরহামের জন্যই মেহবিনের জীবন বারবার হুমকির মুখে চলে যাচ্ছে। আরহামের মা জানেন নিজে মরে গিয়েও হলেও সবকিছু দিয়ে নিজের ভালোবাসার মানুষকে আগলে রাখবে আরহাম। তাই তো নিজের কথা চিন্তা না করে মেহবিনের জীবনের ঝুঁকির কথা চিন্তা করে নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে দিল। মেহবিনও অভ্রের সাথে বেরিয়ে গেল। আরিয়ান এবং মায়রা স্তব্ধ হয়ে গেল। মুহূর্তের মধ্যে কি হয়ে গেল কিছুই তারা বুঝতে পারল না। এমনকি আটকানোর সুযোগটুকু অব্দি পেল না। অপরদিকে গাড়িতে বসে আছি অভ্র আর মেহবিন। অভ্রের মা অন্য বাড়িতে আছেন। অভ্র ঠিক করেছে নিজে মেহবিনকে তার বাবার বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। নীরবতা ভেঙে মেহবিন বলল, আমি আজই ডিভোর্স পেপারে সাইন করে তা সাবমিট করে দিব। আপনি যত তাড়াতাড়ি সম্ভব কালকের মধ্যে বিয়ের ব্যবস্থা করুন। আমি আর অপেক্ষা করতে পারছি না। মেহবিনের এমন কথা শুনি অভ্র রাজ্য জয় করা হাসি দিল। যদিও তার কাছে মেহবিনের হুট করে এমন কার্যকলাপ রহস্যময় লাগছে, তবুও তাতে তেমন গুরুত্ব দিল না।
অভ্র গাড়ি চালাতে লাগলো। মেহবিন তা দেখে তার ছেলের এক হাসি দিল। মেহবিনের বিয়ের খবর কানে আসতেই হাতের গ্লাসটা ছুঁড়ে ফেলে দিল আরহাম। নিজেকে সামলানো যেন তার কাছে বেশ মুশকিল হয়ে যাচ্ছে। হাতের সামনে যাই পাচ্ছে তাই ছুঁড়ে মারছে সামনের দেয়ালে জুড়ে। ক্রোধে তার রগগুলো ফর্সা লড়ার জুড়ে স্পষ্ট বিদ্যমান হয়ে গেল। যদিও সে নিজ ইচ্ছেতেই তার মনের বন্দিনীকে মুক্ত করে দিয়েছিল, তবুও কেন তার এত যন্ত্রণা হচ্ছে? অসহ্য লাগছে সবকিছু। আরহামের ফোনে কিছুক্ষণ আগে অভ্রের ফোন এসেছিল। আরহাম কিছুটা অবাক হয়ে রিসিভ করতেই অভ্র কিছুটা কুটিল হেসে শুধায়, কিরে আরহাম, নিজের প্রাক্তন বউ এবং নিজের ভাইয়ের বিয়েতে আসবি না বুঝি? তোর ইনফরমেশনের জন্য জানিয়ে রাখি, কাল আমার এবং মেহবিনের বিয়ে। আজকে কিন্তু আমাদের গায়ে হলুদ, সেখানে অবশ্যই তোকে আসতে হবে। তাছাড়া প্রাক্তন বউকে হলুদ শাড়িতে দেখার লোভ আশা করি তুই ধরে রাখতে পারবি না। ঠিক টাইম মতো চলে আসিস। টাটা। মেহবিন এবং অভ্রের বিয়ের কথা শুনে মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ হারা করে ফেলল আরহাম। ছুঁড়ে চুরমার করে ভেঙে ফেলল সেই ফোন। আরহামের মনের অবস্থায় কিছুটা আন্দাজ করতে পেরে উচ্চস্বরে হেসে উঠে অভ্র। সে তো এতদিন এটাই চেয়েছিল, আরহামকে প্রতি পদে পদেই সে ক্ষত বিক্ষত করে ফেলবে। সে তার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে ভেবেই প্রশান্তের এক নিঃশ্বাস ফেলল। আরহামের দরজার বাইরে থেকে সবকিছুই শুনতে পারছে মায়েরা এবং আরিয়ান। মায়েরা যথেষ্ট ভালোবাসে আরহামকে। নিজের ভালোবাসার মানুষকে হারানোর তীব্র ব্যথা সে ক্ষণে ক্ষণে উপলব্ধি করেছে। সে একই কষ্ট আরহামও সহ্য করে যাচ্ছে ভেবেই বুকটা ভারী হয়ে ওঠে মায়েরার। আরহামের বেদনাতে তার বুকও ব্যথিত হয়ে উঠেছে। আরিয়ান তীক্ষ্ণ নজরে শুধু দেখেই যাচ্ছে, কোনরূপ প্রতিক্রিয়া করছে না। আমার মনে হয় আমাদের উচিত আরহামকে আটকানো, না হলে ও নিজের ক্ষতি করে ফেলবে। মায়েরা কথাটি বলেই দরজায় কড়া নাড়তে চাইলে আরিয়ান খপ করে মায়ের হাতটা ধরে ফেলে। মায়েরা তার হাতের দিকে তাকায়, যেখানে শক্ত করে আঁকড়ে ধরেছে একজোড়া হাত। কিছুটা গম্ভীর সুরে সে মায়ের দিকে উদ্দেশ্য করে বলে, আপাতত ভাইকে একলা থাকতে দাও। ভাই নিজের ভেতরে জমে থাকা অজস্র বিরহ আর রাগের মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। তাই বলছি আপাতত ভাইকে ছেড়ে দেওয়াটাই বেটার। আরিয়ানের কথা শুনে মায়েরাও ব্যাপারটা ঘাটালো না। সেও আরিয়ানের সাথে নিচে চলে গেল। আকবর হোসেন মেয়ের দিকে ফেলফেলে দৃষ্টিতেই তাকিয়ে রয়েছেন। মেয়ে ভোর পণ করে রেখেছে সে অভ্রকেই বিয়ে করবে, এমনকি কালকের মধ্যেই। কিন্তু সে কিছুতেই বুঝতে পারল না আরহাম তাকে কতটা ভালোবাসছে। মৃত্যু পথযাত্রী বোনের শেষ আবদারি আরহামের হাতেই তুলে দিয়েছিল আকবর সাহেব মেহবিনকে। কিন্তু মেহবিনের এমন কাণ্ডে আরহাম কিংবা শিরিন বেগমের মনেই কতটা ভয়াবহ প্রভাব ফেলবে তা ভেবেই শিউরে উঠছেন তিনি। বাবার মনের ভাব ক্ষীণ আন্দাজ করতে পেরে মেহবিন কিছুটা অভিমানের সুরেই বলে, বাবা, তুমি কি চাও না আমি বিয়ে করে সুখে সংসার করি? অভ্র ভাইয়া কোন দিক দিয়ে খারাপ বলো? কিন্তু মা, আর তোমার জন্য বেস্ট। আমি মানুষ চিনতে ভুল করিনি। তুমি কিন্তু সত্যি ভুল করেছো মেহু। একবার ভেবে দেখো তুমি। কিসের ভিত্তিতে তুমি এমন কথা বলছো বাবা? আমাদের মাঝে 3 মাসের চুক্তি হয়েছিল, তা পূরণ হয়ে গিয়েছে। তাছাড়া উনি মায়েরা আপুর সাথে দিনের পর দিন ধরে সংসার করে যাচ্ছে, তাও আমারই সামনে। তখন আমার কেমন লেগেছে বলতে পারো বাবা? আমার কি দোষ ছিল বলো? আমার কি একটা সংসার পাওয়ার অধিকার নেই? এমন কাউকে কি আমি ডিজার্ভ করি না যে শুধু আমার একান্ত আমার হয়েই থাকবে? শেষের কথাগুলো অভিমানের সহিত বলে মেহবিন ঘরের দিকে চলে যায়। আকবর সাহেব স্তব্ধতা নিয়ে বসে পড়েন। তিনি চাইলেও মেয়েটাকে সত্যি কথাগুলো বলতে পারছেন না। মেয়েটা আরহামকে যেমনটা ভাবছে তা ঠিক নয়। যেই মিথ্যেকে কেন্দ্র করে মেহবিন তার মনের কুঠিরে কঠিন অভিমান পুষে রেখেছে তা নিতান্তই অর্থহীন। বাস্তব তো অন্য কিছু, যা মেহবিনের ধারণার বাইরে। মা মরা মেয়েটিকে নিজের হাতে করে যত্ন করে বড় করেছেন তিনি। একরোখা জেদি মেয়ে তার। সে যখন ঠিক করেছে যে সে অভ্রকে বিয়ে করবে, সে তাই করবে। তাকে কেউ আটকে রাখতে পারবে না। তবে কি সত্যি সব শেষ হয়ে গেল? অভ্রের মায়ের এক প্রকার জোড়াজুড়িতেই অভ্রের বাড়িতে ছোট করে গায়ে হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যদিও নিজের একমাত্র ছেলের বিয়েতে কোনো প্রকার এলাহি ভাবে আয়োজন করা হচ্ছে না ভেবেই তার মনে ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে। যদিও তার ছেলের জেদের কাছে এক প্রকার হার মেনে তিনি মেহবিনকে ঘরের বউ করছে। না হলে এমন ডিভোর্সি মেয়েকে তার ঘরের বউ করার ইচ্ছে তার কোনো কালেই ছিল না।
মেহবিন ও অভ্রের মায়ের অনুরোধে ছাদে আয়োজিত হলুদের অনুষ্ঠানে স্টেজে বসে আছে। আশেপাশে উপস্থিত সকলেই তাকে দেখে কানাঘুষা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। একজন তো অভ্রের মাকে বলেই ফেলল, অভ্র আমাদের লাকের মধ্যে এক। দেশে কি মেয়ের অভাব ছিল? এমন ডিভোর্সি মেয়েকে ঘরের বউ করেছে, যে কিনা তোমারই ভাসুরের ছেলের প্রাক্তন বউ। শেষে কিনা নিজ ভাইয়ের ডিভোর্স দেওয়া বউকে অভ্র বিয়ে করেছে। ছি, বলে কি? অভ্র এমন কাজ করেছে কি করে? ওর কি কোনো লজ্জা নেই? সেই মহিলার সাথে তাল মিলিয়ে বাকিরাও একই কথা বলল। অভ্রের মা কপাল চাপড়ে বলল, আর কি বলবো ভাবি, কপাল খারাপ হলে যা হয়। মেয়ে কি আর ভালো মেয়ে? না হলে নিজের সংসার ভেঙে এসে প্রাক্তন স্বামীর ভাইকে কেউ বিয়ে করতে চায়? বিশ্বাস করো তোমরা, আমার অভ্রের কোনো দোষ নেই। মেয়েটাই তো ফুসলে ফাসলে আমার সরল ছেলেটাকে বিয়ে করতে রাজি করালো। না হলে আমার হিরোর মতো ছেলেকে বিয়ে করার জন্য মেয়েরা লাইন দিয়ে আছে। অভ্রের মায়ের এমন কথা মেহবিনের কানে পৌঁছাতেই সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। গড়গড় পায়ে অভ্রের মায়ের এবং সেই মহিলাদের সামনে দাঁড়িয়ে হাতে তালি দিতে দিতে বলল, বাহ বাহ মিসেস তালুকদার, সত্যি গিরগিটির থেকেও বেশি রং বদলান আপনি। নিজে যেচে পড়ে অভ্রকে নিয়ে দিনের পর দিন আমার মাথা ধোলাই করলেন, আমাকে দিয়ে ডিভোর্সটাও করিয়ে দিলেন। এই বিয়ের জন্য পায়ে পড়তেও যেন আপনি পিছপা করতেন না, এমন তোড়জোড় করেছিলেন আপনি। যেই নিজের ছেলের চরিত্রের দিকে আঙুল পড়লো, তখনই সেই আঙুল আমার দিকে বাড়িয়ে দিলেন আপনি। খুব সহজ না? একটা মেয়েকে চাইলেই সকলের সামনে চরিত্রহীনা, খারাপ প্রমাণ করা যায়। আসলে আমাদের সমাজের নীতি হয়ে গেছে এমন, কখনো কোনো ছেলের দোষ দেখা হয় না, তার চরিত্র নিয়ে কথা বলা হয় না। তুমি মেয়ে, তার মানে তোমারই দোষ থাকলে তো তোমারই হবে, এমন একটা তকমা আমাদের সমাজের কিছু মানুষ মেয়েদের গায়ে লাগিয়ে দিয়েছে। কিন্তু কেন? মেয়েরাই কেন বারবার এইসব সহ্য করবে বলতে পারবেন আপনি? মেহবিনের কথা শুনে উপস্থিত সকলে চুপ হয়ে যায়। মেহবিন রাগে ফুঁসতে থাকে। অভ্র দূর থেকে অবস্থা বেগতিক দেখে মেহবিনকে দূরে সরিয়ে এনে বলে, শান্ত হ মেহু, একবার শুধু আমাদের বিয়েটা হয়ে যাক, তারপর কেউ আমাদের দিকে আঙ্গুল তুলে টাকানোর সাহস পাবে না। মেহবিন ফের তার ছেলে এক হাসি দিয়ে ছাদের রেলিং ধরে দাঁড়ায়। অভ্রের জরুরি এক ফোন চলে আসে, সে অন্যদিকে চলে যায়। তখনই সেখানে বিদ্যুৎ হঠাৎ করে চলে যায়। মেহবিন অনুভব করে সে শূন্যে ভাসছে। কে তাকে করে তুলে নিল? কে সেই অচেনা আগন্তুক? মেহবিন অনুভব করছে কোনো পুরুষ তার শক্ত হাতজোড়া দিয়ে মেহবিনকে দেয়ালে চেপে ধরেছে সিঁড়ির নিচে থাকা ছোট্ট কামরাতে, যেখানে কারো তেমন আসা যাওয়া নেই। মেহবিনের গলাতে তার তীব্র নিঃশ্বাস আছড়ে পড়ছে। মেহবিন বুঝতে পারছে না তাকে কেন এইভাবে এখানে নিয়ে আসা হয়েছে, তাও সকলের অগোচরে। সেই আগন্তুক অদ্ভুত এক কাজ করে বসলো। সে তার পকেট থেকে একখানা কাপড় বের করে মেহবিনের চোখে বেঁধে দিল। মেহবিনের হাতজোড়া তার দখলে ছিল বিধায় মেহবিন কোনোরূপ বাধাও দিতে পারেনি। সে শুধু মুচড়ামুচড়ি করে যাচ্ছে সাপের ন্যায়। আরহাম তা দেখে আলতো হাসলো। হ্যাঁ, সেই আগন্তুক স্বয়ং আরহাম তার ফোনের ফ্ল্যাশ লাইট অন করে তার প্রেয়সীকে এক পলক দেখে নিল। হলুদ এক গর্জিয়াস লেহেঙ্গা পরিধান করে আছে মেহবিন, মুখশ্রীতে হালকা সাজের প্রলেপ। কি অপরূপ সেই সৌন্দর্য! আরহাম বারংবার তার প্রেয়সীর মুগ্ধতায় এক প্রকার বিলীন হয়ে যাচ্ছে। শত বাধা থাকা সত্ত্বেও তার অবাধ্য আখিজোড়া তার হলুদ পরীকে দেখার লোভ সামলাতে পারেনি। তার প্রেয়সীর পিঠ ছুঁই ছুঁই কালো কেশ সমানতালে উড়ে যাচ্ছে। বেসামাল ভাবে মেহবিনের গোলাপি অধরজোড়া সমানতালে কাঁপাকাঁপি করছে। আরহাম তা দেখে যেন এক প্রকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। সে আলতো করে মেহবিনের অধরজোড়ায় হাত দিয়ে ছুঁয়ে দেয়। সঙ্গে সঙ্গে মেহবিন তীব্র নিঃশ্বাস ফেলতে থাকে। আরহাম এবং মেহবিনের হৃদয়ের স্পন্দন একই সঙ্গে স্পন্দিত হচ্ছে। আরহামের খুব করে বলতে ইচ্ছে করলো, প্রেয়সী, তোমাকে খুব করে ছুঁয়ে দেখতে ইচ্ছে করে। চন্দ্রের ন্যায় সুন্দর তুমি, তাই তো তোমার কাছে যাওয়ার সাধ্য নেই।
দেখো এত কিছু করেও তোমাকে নিজের করে আঁকড়ে ধরে বাঁচতে পারলাম না। আরহাম চাইলেও তার মনের গহীনে থাকা তীব্র যন্ত্রণাগুলো প্রকাশ করতে পারল না। নিশ্চুপ থেকে আলতো করে মেহবিনের ললাটে চুমু খেলো। মেহবিন কেঁপে কেঁপে উঠল। আরহাম নিজেকে সামলিয়ে নিজের আখিজোড়া মুছে মেহবিনের আখিজোড়ায় বাঁধন খোলে দ্রুত বেরিয়ে গেল। আরহাম বেরিয়ে যেতেই মেহবিনের তৃপ্তির হাসি দিল। সে আরহামকে না দেখে কিংবা তার কণ্ঠ না শুনেও আরহামের স্পর্শে আরহামকে অনুভব করেছে তীব্রভাবে। তাকে দেখতে স্বয়ং তার আরহাম সাহেব এসেছিল। তৎক্ষণাৎ চারিদিকে আলোকিত হয়ে ওঠে। বিদ্যুৎ চলে এসেছে। সকলে মেহবিনকে খুঁজতে শুরু করে দেয়। মেহবিনকে দেখতে না পেয়ে অভ্রের মনে ভয় ঢুকে যায়। মেহবিন কোথায় গেল? এইসব লোডশেডিং কোনোভাবে আরহাম করেনি তো? মনের সেই ভয় থেকে অভ্র নিচে গিয়ে মেহবিনকে নিজ মনে হাসতে দেখে। ভ্রু নাচিয়ে প্রশ্ন করে, মেহবিন তুমি এখানে এখানে কি করে এলে তুমি? অভ্রকে দেখে হাসি থামিয়ে মেহবিন কিছুটা থতমত খেয়ে উত্তর দেয়, আসলে অভ্র ভাইয়া হুট করে সব অন্ধকার হয়ে গেল, তোমাকেও খুঁজে পাচ্ছিলাম না, তাই ভয় পেয়ে খুঁজতে খুঁজতে নিচে চলে এসেছিলাম। অভ্র সন্দেহ নিয়ে কিছুক্ষণ মেহবিনকে পর্যবেক্ষণ করলো। মেহবিনের উত্তর তার কাছে গ্রহণযোগ্য হলো না। মেহবিন কিছুটা তাড়া নিয়ে উপরের দিকে চলে গেল। অভ্র থুতনিতে হাত রেখে খানিকক্ষণ ভাবলো আরহাম কি কোনোভাবে এসেছিল মেহবিনের কাছে। সেই বিষয়টি কি মেহবিন লুকিয়ে যাচ্ছে? অভ্র হাত মুঠো করে উপরের দিকে চলে যায়। মেহবিন সেখানে সকলের সাথে হেসে হেসে কথা বলছে, যেন সে এক বড় চিন্তা থেকে মুক্ত। তার মনের কুঠিরে থাকা বড় পাথর যেন নিমিষেই সরে গিয়েছে আরহামের আগমনে। অভ্রের দুশ্চিন্তার মাঝেই অভ্রের মা এসে ছেলের কাছে গায়ে হলুদের বাটি দিয়ে বলল, যা, সবার আগে তুই গিয়ে মেহবিনকে হলুদ লাগিয়ে আয়। কিন্তু তোমার দিবে না মা? তখনই অভ্রের কিছু মেয়ে কাজিন পাশ থেকে একসঙ্গে বলে, যার হবু বউ তারই তো উচিত সবার আগে হলুদ লাগানো, তাই না খালা? অভ্রের মাও তাল মিলিয়ে বললেন, যা গিয়ে তাড়াতাড়ি লাগিয়ে দে, বাকিরাও পরে লাগাবে তখন। অভ্র মায়ের কথা শুনে কিছুটা খুশি হয়ে স্টেজে তার কাজিনদের সঙ্গে যায়। সেখানে তার কাজিনরা বলে ওঠে, কিরে অভ্র ভাই, দেরি করছিস কেন? ভাবিকে হলুদ ছুঁয়ে দে। তাদের কথা শুনে মেহবিন ভ্রু কুঁচকে অভ্রের দিকে তাকায়। মুখশ্রীতে বিরক্তি এক ভাব দৃশ্যমান হয়ে থাকে। অভ্রের দৃষ্টিগোচর হয়নি তা। তবু অভ্র হলুদ মেহবিনের ললাটে ছুঁয়ে দিতে চাইলে মেহবিন সঙ্গে সঙ্গে তার হাত ধরে কিছুটা অনুনয়ের সুরে বলে, আমার হলুদ অ্যালার্জি আছে অভ্র ভাইয়া, আমি না হয় নিয়ম রক্ষার্থে গালে এক চিমটি নিজেই ছুঁয়ে দিচ্ছি। কথাটি বলেই মেহবিন এক চিমটি হলুদ নিয়ে নিজের গালে ছুঁয়ে দেয়। অভ্র রাগে ক্ষিপ্ত হয়ে যায়। মেহবিন প্রত্যাখ্যানের নামে এক প্রকার তাকে সকলের সামনে অপমান করে দিল। অভ্রের সাথে অন্য কেউ এমন অবাধ্যতা করলে তাকে এতক্ষণে ঠাটিয়ে চর বসিয়ে দিত, কিন্তু মেহবিনের বেলায় সে তা করতে পারল না। এক প্রকার গভীর ক্ষোভ নিয়ে সে স্টেজ থেকে নেমে গিয়ে রেলিংয়ের সাথে ঘেঁষে দাঁড়ালো। অতঃপর কপালে আলতো করে স্লাইড করতে করতে রাগান্বিত সুরে বলে উঠল, একবার শুধু বিয়েটা হোক, তারপর তুমি আমার আসল রূপ দেখবে। তোমার এত জাজ কিভাবে কমাতে হয় সেটা আমিও দেখে নেব মেহবিন। জাস্ট আর একটা দিন ওয়েট করো বেবি। কথাটি বলেই অভ্র বাঁকা হাসি দিল। যাকে ঘিরে আমার জীবন শূন্যতায় পরিপূর্ণ সে রয়েছে আমার মনের গহীনে। হ্যাঁ প্রেয়সী, তুমি আছো আমার মনের গহীনে। কথাটি বলেই আরহাম বুকের সাথে ছবিখানা জাপতে ধরে রাখে। নিঃশব্দে আরিয়ান গিয়ে আরহামের পাশে বসে। কারো উপস্থিতি টের পেয়ে আরহাম চটজলদি নিজের অশ্রু মুছে নিজেকে সামলাতে ব্যস্ত হয়ে পড়ে। কোনো রকম ধীর কণ্ঠে শুধায়, এত রাতে হঠাৎ কোনো দরকার আছে? আরিয়ান চারপাশে চোখ বুলিয়ে দেখলো। আশেপাশে ওয়াইনের বোতলে ভরপুর। একটা ওয়াইনের বোতল হাতে নিয়ে কিছুটা কেশে বলল, গরিবের দেবদাস, কালকে বউয়ের বিয়ে হয়ে যাচ্ছে বলে নেশার জগতে ডুবে গেছ নাকি? তা দেবদাসজি, বউয়ের বিয়ে হয়ে গেলে দেবদাসের মতো তার শ্বশুর বাড়ির সামনে গিয়ে ছ্যাঁকা খাওয়ার মতো মরে টরে যাওয়ার প্ল্যান করছো নাকি? তখন তোদের নিয়েও মানুষ ফেসবুকে ভিডিও দিবে, এই যুগের দেব পারো। আহা, ভালোবাসা এখনো বেঁচে আছে, তখন খুব মজা হবে, তাই না? কি সব যাতা বলছিস তুই? যা তো, আমার সত্যি ভালো লাগছে না। আরহাম কথাটি বলেই মুখ ঘুরিয়ে ফেলল। আরিয়ান আরহামের কাঁধে হাত রেখে বলল,
সিংহের মতো তোকে সব সময় দেখেছি, আজ তুই কিনা বিড়াল হয়ে গেলি কিছু সামান্য গুন্ডার ভয়ে। ছি ভাই, আমি ভাবতেও পারি না তুই না ক্রাইম অফিসার। আরহাম উঠে দাঁড়িয়ে গম্ভীর সুরে শুধালো, তুই জানিস নিজের বিপদ দেখে তোর ভাই কখনো পিছে হটে যায়নি, নিজের জীবন বাজি রেখেও বড় বড় মিশন কমপ্লিট করছে। কিন্তু এইবার ব্যাপারটা আলাদা। আমার শত্রুতা আমাকে নয়, আমার ভালোবাসা মানুষের দিকে হাত বাড়িয়েছে। তার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকবো? অথচ তাকে অন্য পুরুষের সাথে সহ্য করতে পারিস না। যাকে ছোটবেলা থেকে ভালোবেসে গিয়েছিস তাকে এক পলকে অন্য কেউ বিয়ে করে ফেলবে, অন্য কেউ তাকে ছুঁয়ে দেখবে। বাকিটুকু আরিয়ান বলতে পারল না। তার আগেই আরহাম আরিয়ানের গালে থাপ্পড় বসিয়ে দিল। রাগে থরথর করে তার শরীর কাঁপছে। আরহামের থাপ্পড় খেয়ে টাল সামলাতে না পেরে পড়তে গিয়েও নিজেকে সামলে নেয় আরিয়ান। তবুও তার অধরে ফুটে ওঠে মুচকি হাসি। সে নিজের অধরে হাত ছুঁয়ে বলে, এতটুকু কথা সহ্য করতে পারছিস না ভাই, অথচ কালকে যখন মেহুকে অন্য কেউ বিয়ে করে ফেলবে তখন কিভাবে তা সহ্য করবি? আরহাম অসহায় হয়ে আরিয়ানের দিকে তাকায়। সে কি করবে বুঝতে পারছে না। সে অভ্রের সাথে মেহবিনকে সহ্য করতে পারবে না, অপরদিকে তার সাথে থাকলে মেহবিনের জীবনের সংশয়। আরিয়ান তার ভাইয়ের সামনে দাঁড়িয়ে বলে, ভাই আর কিছু ভাবিস না, আমাদের জন্য না হোক অন্তত মায়ের কথা ভাব। মায়ের শরীরে এই অবস্থা, তার উপর কতটা বাজে প্রভাব হবে তুই ভাবতে পারছিস? মেহুকে ছাড়া তুই কখনো ভালো থাকবি না। আর তুই নিজের উপর ভরসা রাখ, তুই থাকতে মেহুকে কেউ কিছু করতে পারবে না। আর ভুল করিস না ভাই, মেহুর বিয়ে যে করেই হোক আটকাতে হবে। আরিয়ানের কথা শুনে বেশ কিছুক্ষণের জন্য নীরব হয়ে যায় আরহাম। তার মস্তিষ্কে ঘুরছে অন্য এক পরিকল্পনা। অপরদিকে মেহবিনকে অন্তুসহ পার্লারের মেয়ে বধূ রূপে সাজাতে ব্যস্ত হয়ে রয়েছে। আজ মেহবিন এবং অভ্রের বিয়ে। কিছুক্ষণের মধ্যেই অভ্ররা বরযাত্রী নিয়ে চলে আসবে। পার্লারের মেয়েরা মেহবিনকে সাজিয়ে চলে যায়। লাল টুকটুকে শাড়িতে অসম্ভব সুন্দর লাগছে মেহবিনকে। অন্তু মেহবিনের কানে ফিসফিসিয়ে বলে, কিছুক্ষণের মধ্যেই বরযাত্রী চলে আসবে, বিয়েটা আটকাবি কি করে? তোর কি মনে হয় না এইবার তুই একটু বেশি রিস্ক নিয়ে ফেলেছিস? মেহবিন আলতো হেসে জবাব দেয়, একদমই না, আমি জানি উনি আসবেন। আর জীবনে একটু একটু রিস্ক না নিলে সেই জীবনের মজাই থাকে না। কিছুক্ষণের মধ্যে অভ্র এবং মেহবিনের বিয়ের কার্যক্রম শুরু হয়ে যাবে। বরযাত্রী ইতিমধ্যেই চলে এসেছে মেহবিনদের বাড়িতে। ছোটখাটো ভাবেই সবকিছু আয়োজন করেছেন মেহবিনের বাবা, যদিও এসবের মোটেও মত নেই তার। তবুও মেয়ের জেদের কাছে এক প্রকার হার মেনে তিনি সব কিছু করেছেন। তবু তার মনের কুঠিরে এক ক্ষীণ আশা ওকে দিচ্ছে বারংবার। হয়তো শেষ সময়ে কোনো এক মিরাক্কেল ঘটলেও ঘটতে পারে। মহান আল্লাহ তাআলার দরবারেই তিনি দুই হাত তুলেই মোনাজাত করেছেন, যেন তার মেয়ে তার ভুল বুঝতে পারে। তিনি আশাবাদী শেষ মুহূর্তে এসে হয়তো সব ঠিক হলেও হতে পারে। অভ্রের মা এসে মেহবিনের বাবার সাথে বিভিন্ন খোঁজ গল্পে মেতে উঠেছেন। আহমের বাবাও সৌজন্যতার খাতিরে সকলের সাথে কথা বলছি। অভ্র বারবার স্টেজে বসে উপর দিকে তাকাচ্ছে। মনটা কেমন যেন করে উঠে। অজানা ভয় উঠে দিচ্ছে বারংবার। যতক্ষণ পর্যন্ত বিয়ের কার্যক্রম সমাপ্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে শান্তি পাবে না। কালকে থেকে মেহবিনের কার্যক্রম তার কাছে সন্দেহ ঠেকছে। অভ্র তার একজন কাজিন বোনকে ডেকে বলে, তুই এখনই মাকে গিয়ে বল মেহবিনকে নিয়ে আসার জন্য তারা দিতে, বেশ দেরি হয়ে যাচ্ছে। অভ্র কাজিন বোন লিনা কিছুটা দুষ্টু হেসে বলল, অভ্র ভাই নাকি এখন থেকেই বউ পাগলা হয়ে গিয়েছে, আর কলেজ লাইফ থাকতে আমাদের কাউকে পাত্তাও দিতি না, এমনকি মেহুকে ইগনোর করতি। হুট করে কি এমন পেলি মেহুর মধ্যে? ভালোবাসার উদয় ঘটলো কি করে? অভ্র প্রতিউত্তরে বাঁকা হাসি দিয়ে শুরু করলো, তোকে যা বললাম তাই কর। এট এনি কস্ট মেহুকে যত তাড়াতাড়ি স্টেজে নিয়ে আসার ব্যবস্থা কর। অভ্রের কথা শুনে লিনা গিয়ে অভ্রের মাকে জানালেও অভ্রের কথা। অভ্রের ইচ্ছেতে তিনি মেহবিনের বাবাকে তাড়া দিয়ে বললেন যেন মেহবিনকে নিয়ে আসা হয়। অপরদিকে মেহবিন বুঝে বেশি নিজের রুমে পায়চারি করে যাচ্ছে। বরযাত্রী এসেছে শুনে মনে তার অদ্ভুত এক ভয় সৃষ্টি হয়েছে। যদিও সে জানে আরহাম ঠিক সময় এসে বিয়ে আটকে দিবে, তবুও ভয় যেন তার কাটছেই না। মেহবিন সেদিন হসপিটালে আরহামের সকল কথাই শুনে ফেলেছিল। সে জেনে গিয়েছে আরহাম এবং মায়রার বিয়ের সম্পূর্ণ নাটক। তাই তো আরহাম যেন সব নিজে থেকে স্বীকার করে।
তাই অভ্রের সাথে বিয়ের ছোট্ট নাটকটা করেছিল মেহবিন। কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে না তো? মেহবিনের সাথে তো আরহামের ডিভোর্সটাও হয়নি। সেই পেপারে আরহাম সাইন করলেও মেহবিন সেই পেপারে সাইন করেনি। মেহবিনের ভাবনার মাঝে লীনা সহ অভ্রের কিছু কাজিন মেহবিনের কক্ষে প্রবেশ করেন। লীনা বলে, মেহবিন নিচে সকলে, বিশেষ করে তোমার হবু বর, তোমাকে ডেকে পাঠিয়েছে। তিনি যেন আর সইতে পারছেন না। চলো, কিছুক্ষণের মধ্যেই বিয়ে শুরু হয়ে যাবে। লীনার কথা শুনে অন্তু ভীত চোখে মেহবিনের দিকে তাকাতেই মেহবিন তার আঁখে জোড়া দিয়ে তাকে আশ্বস্ত করে। বড় বড় নিঃশ্বাস ফিরে অভ্রের কাজিনদের সঙ্গে নিচে চলে যায়। অপরদিকে আরহাম একটা শার্টের সাথে ব্ল্যাক ব্লেজার পরে ঢাকরা চিরগুলো সামনে এনে স্পাইক করে চারা গায়ে ব্র্যান্ডেড পারফিউম ছিটিয়ে নিয়ে আয়না নিজেকে ভালো করে দেখে নেয়। বিছানার পাশে একটা ছোট্ট ফ্রেম ছিল। সেই ফ্রেমে স্পষ্ট দেখা যাচ্ছে আরহাম এবং মেহবিনের সেই ছোটবেলার ছবি, যেখানে মেহবিন গাছের নিচে বসে খেলছিল এবং স্কুল পড়ুয়া আরহাম স্কুল ড্রেসে গাছের আড়াল থেকে তার প্রেয়সীকে মুগ্ধতা নিয়ে দেখছিল। আরহাম সেই ফ্রেমখানা হাতে নিয়ে বুকের মাঝে মিশিয়ে হাতে জোড়া নিবদ্ধ রেখে শুধায়। আমি ক্ষণে ক্ষণে উপলব্ধি করেছি প্রেয়সী, তুমি হিনা আমি সম্পূর্ণ শূন্য এক পথের পথিক। আরহাম ছবিখানার দিকে কিছুক্ষণ তাকিয়ে ফের বলে, সময় এসেছে তোমাকে নিজের করে নেওয়ার। এইবার আর কোনো লুকোচুরি নয়। আমি চাইলেও তোমাকে নিজের থেকে দূরে সরাতে পারছি না, হয়তো আর কখনো পারবো না, কিন্তু কথা দিচ্ছি সবসময় সকাল বিপদ থেকে তোমায় আগলে রাখবো প্রেয়সী। একটু অপেক্ষা করো, আমি আসছি। আরহাম কথাগুলো বলে ফ্রেমটা সযত্নে টেবিলের পাশে রেখে দেয়। অতঃপর একটা ব্ল্যাক সানগ্লাস পরে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। আরহামকে দেখে সকলের চোখ যেন ছানা বড়া হয়ে গেছে। আরিয়ান এবং মায়রা আরহামকে দেখে উঠে দাঁড়ালো। আরহাম আরিয়ান এবং মায়রার সামনে দাঁড়িয়ে বলল, ভালো লাগছে তো আমায়? আরিয়ান কিছু বলার পূর্বেই মায়রা আরহামকে সম্পূর্ণ পর্যবেক্ষণ করে হানমনি বলে ওঠে, জাস্ট আ হিরো। মায়ের কথা শুনে আরিয়ান কিছুটা কেসে উঠতেই মায়েরা নিজেকে সামলে নিল। আরিয়ান নিজের কলারটা ঠিক করে আরহামের কাঁধে হাত রেখে বলল, ভাই, তোকে তো আজ কোনো বলিউডে হিরোর থেকে কম লাগছে না। কি ব্যাপার, বউয়ের বিয়ে আটকাতে যাচ্ছিস নাকি তার বিয়েতে গিয়ে তোর বউয়ের বান্ধবীকে পটাতে যাচ্ছিস? আরহাম ভুকুচকে আরিয়ানের কথার বিপরীতে গম্ভীর সুরে বলে, অভ্র নামক ভিলেনের থেকে হিরোইনকে বাঁচাতে হলে হিরোর এন্ট্রি তো হতেই হবে, তাই না? জি ভাইয়া। কথাটি বলেই আরিয়ান সিটি মারে। আরহাম মুচকি হাসি উপহার দেয়। অভ্রের কাজিনদের সঙ্গে মেহবিন নিচে নেমে স্টুডিওর দিকে আসে। অভ্র মেহবিনকে উপর থেকে নিচ অব্দি এক পলক দেখে মুচকি হেসে বলে, রিয়েলি মেবি ইউ আর লুকিং সো মাচ গর্জিয়াস, কাম হিয়ার, আমার পাশে এসে বসো। কথাটি বলেই অভ্র হাত বাড়িয়ে দেয়। তখনই কাজী সাহেব বলে ওঠেন, প্লিজ আপনারা সবাই দ্রুত করুন, আমার আরো কিছু কাজ রয়েছে। মেহবিন এক পলক অভ্রের হাতের দিকে তাকায়, আরেকবার সদর দরজার দিকে তাকায়। লোকটার মধ্যে তার ধরফর করছে। আরহাম এখনো আসেনি, তবে কি আরহাম আসবে না? তার বিশ্বাস কি হেরে যাবে? কিন্তু সে কিছুতেই অভ্রকে বিয়ে করবে না। মেহবিন হুট করেই বলে ওঠে, আমার কাউকে জরুরি ফোন করতে হবে, আমি এক্ষুনি আসছি। মানে এই সময় কাকে ফোন করবে তুমি? অভ্রের প্রত্যুত্তরে কিছুটা ভয় ভয়ে মেহবিনকে বলে, আমি এক্ষুনি আসছি, প্লিজ জাস্ট গিভ মি আ 5 মিনিটস। কথাটা বলি মেহবিন কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে উপরে চলে যায়। মেহবিনের পেছনে পেছনে অন্তুও যায়। মেহবিনের উপরে গিয়ে আরহামের নাম্বারে ডায়াল করে, কিন্তু আরহামের নাম্বার বন্ধ। মেহবিন এবার সত্যি ভয় পেয়ে যায়। সে অন্তুর দিকে তাকিয়ে বলে, এখন কি হবে অন্ত? উনি তো ফোনই ধরছেন না, আমরা বিয়েটা আটকাবো কি করে? অন্তুকে যখন ভেবে অতঃপর বলে, আইডিয়া, তোকে পালাতে হবে। হোয়াট? এখন আমি পালাবো? না হলে বিয়েটা আটকাবি কি করে? তোর আরহাম সাহেব যার উপর ভরসা রেখে এত বড় স্টেপ নিলি, সে তো এখনো এলো না। এখন কি করবি? অভ্রকে বিয়ে করে ফেলবি? মেহবিন অন্তুর কথা ভেবে দেখল এখন পালানো ছাড়া তার হাতে কোনো উপায় নেই। তাই অন্তুকে সঙ্গে নিয়ে মেহবিন তাদের পেছনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল। কাজী সাহেব কিছুক্ষণ বসে থেকে বিরক্ত হয়ে বললেন, আবার কি শুরু করলেন আপনারা? আমার তো দেরি হয়ে যাচ্ছে, বিয়েটা কি আদৌ হবেই? অভয় বা নিজেকে দমিয়ে রাখতে পারল না, হাত ফোটা চেয়ে চেয়ে বলে উঠল,
বিয়ে তো অবশ্যই হবে এবং আজকেই হবে। আমি নিজে গিয়ে মেহুকে নিয়ে আসছি। ওয়েট, জাস্ট ওয়েট। এত তারা কিসের তোর? আরহামের কণ্ঠ কানে আসতেই অভ্র পেছনে ফিরল। মেহবিনের বাবা আরহামকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। যাক, শেষ রক্ষা তবে হয়েছে। ভরা বিয়ের আসরে আরহামকে অভ্রের গালে ছাটিয়ে থাপ্পড় বসিয়ে দেয়। অভ্র গিয়ে ছিটকে নিচে বসে পড়ে। অভ্রের মা, মেহবিনের বাবা সহ সকলের হতভম্ব হয়ে যায়। কিন্তু এর মাঝে কিছু মেয়েরা আরহামের থেকে মুগ্ধতা নিয়ে তাকিয়ে রয়েছে, যারা তাদের সকলের মাঝে কেন বলিউডের জোর আবির্ভাব ঘটেছে এবং সেই ইতিমধ্যে তার ফাইটিং স্কিলও দেখানো শুরু করে দিয়েছে। ব্যাপারটা বেশ মজাদার লাগছে তাদের কাছে। অভ্র নিজেকে দমিয়ে রাখতে পারে না। আরহামের মুখোমুখি দাঁড়িয়ে আরহামের কলার ধরে চেঁচিয়ে বলে, তোর মোটিভ কি আরহাম? বড়া বিয়ের আসরে আমার গায়ে হাত তুলছিস, এত বড় সাহস পেলি কোথা থেকে? আমি খুব ভালো করে জানি তুই আমার এবং আমার মেয়ের বিয়ে আটকাতে চলে এসেছিস, কিন্তু আজকে আমি মেয়েকে নিজের বউ করেই ছাড়ব। কথাটি বলার সঙ্গে সঙ্গে আরহাম পা বেঁকিয়ে অভ্রের বুক বরাবর লাথি মারে। অভ্র খানিকটা পিছিয়ে হটে যায়। অভ্রের মা হাই হতাশ করে অভ্রের বাবাকে ঝাঁকিয়ে বলে, তুমি এখানে কি করছো? তোমার ভাইয়ের ছেলে তো তোমার ছেলেকে মেরেই ফেলবে, তুমি কি কিছু বলবে? ওরে কেউ তোমরা ছেলেকে বাঁচাও, না হলে ওই গুন্ডা ছেলে আমার ছেলেকে মেরেই ফেলবে। আরহাম ফিরে অভ্রের গাল চেপে গর্জন করে বলে, ইউ ব্লাডি রাস্কেল, তোর ওই নোংরা মুখ থেকে আমার প্রেয়সীর নাম একদম উচ্চারণ করবি না। আরহাম, আমার ছেলেকে ছেড়ে দে বলছি। তুই কি চাস আমার ছেলেকে মেরে একাই সব সম্পত্তি ভোগ করবি? তোর চালাকি কি আমরা বুঝি না? অভ্রের মায়ের কথায় আরহাম বাঁকা হেসে বলে, অন্যকে দোষ দেওয়ার পূর্বে নিজের ছেলের কুকীর্তি সম্পর্কে অবগত হওয়া খুব প্রয়োজন কাকি। তোমার দুশ্চরিত্র ছেলে ঠিক কি কি করেছে তা তুমি জানো না। কি করেছে আমার ছেলে? অভ্রের বাবার প্রশ্নে অভ্রের মা কিছু বলতে চাইলেও অভ্রের বাবা তাকে থামিয়ে দিয়ে আরহামকে ফের জিজ্ঞাসা করে, আরহাম, আমি তোমার কাছে কিছু জানতে চাইছি। কি এমন দুষ্কর্ম করেছে আমার ছেলে? আরহাম তার পকেট থেকে একটা পেন ড্রাইভ বের করে, সকলকে দেখিয়ে বলে, আমি জানি আমার কথা হয়তো অনেকেই বিশ্বাস করবে না, তাই প্রমাণ নিয়ে এসেছি। আপনারা সকলেই দেখুন, তারপর নিজেরাই বিচার করুন। আরহাম কথাটি বলে আরিয়ানকে ভেতরে আসতে বলে। আরিয়ান এবং মায়রা একসাথে ভেতরে প্রবেশ করে। মায়ের সাথে একজন মেয়ে ছিল। তাকে দেখি অভ্রের হাত পা অনবরত কাঁপতে থাকে। সে কখনোই ভাবেনি তার সত্যি এমন ভাবে সকলের সামনে চলে আসবে। তার মাথা কাজ করছে না। মেয়েটা কেমন ঘৃণার দৃষ্টি নিক্ষেপ করে অভ্রের দিকে তাকিয়ে রয়েছে। আরিয়ান তার ব্যাগ থেকে একটা ল্যাপটপ বের করে। আরহাম সেই ল্যাপটপে পেন ড্রাইভটি ঢুকিয়ে দিয়ে একটা ভিডিও প্লে করে। সকলের সামনেই তা রাখে। তাতে আবছালো খুব ভালোভাবেই মেয়েটির চেহারা বোঝা না গেলেও অভ্রের মুখ স্পষ্ট। দুজন ঘনিষ্ঠভাবে একটি রুমে চাদর মুড়িয়ে নিজেদের ঢেকে রেখেছে। মেয়েটি অভ্রের বুকে মাথা রেখে বলে, তুমি কি সত্যি মেহবিনকে বিয়ে করবে অভ্র? অভ্র মেয়েটির মাথায় হাত বুলিয়ে বলতে থাকে, নো ডার্লিং, কোথায় তুমি আর কোথায় ওই খ্যাত মেয়েও? ওকে আমি ছোটবেলা থেকেই পাত্তা দিতাম না। ইভেন আমাদের যখন বিয়েও ঠিক হয়েছিল তখনও আমি জাস্ট আরামকে বাজিমাত করার জন্য বিয়েতে রাজি হয়েছিলাম। ওই মেয়েকে বিয়ে করার কোনো ইন্টেনশন আমার নেই। আরহাম ছোটবেলা থেকেই সবসময় আমাকে দেখিয়েছে আমি ওর থেকে সবসময় পিছিয়েছি। আমার পছন্দের জিনিস আরহাম সবসময় পেয়েছে। সকলের কাছে আরাম হিরো অ্যান্ড আমি জিরো। আমি বিগ লুজার, আর কিছুই নয়। এইটাই সবসময় প্রুভ করেছে আরহাম। এমনকি পুলিশে সিক্রেট অফিসার হিসেবেও আরহাম সিলেক্টেড। যেখানে এত পরিশ্রম করার পরও আমি হয়েছি বারবার রিজেক্ট। বিজনেসেও সকলে এক নামে আরাম হাসান তালুকদারকে চেনে, অথচ আমার কোনো দামই নেই। বাট এইবার আমি হারব না। আরহামের সব থেকে প্রিয় জিনিসটাকে আমি ওর থেকে কেড়ে নিয়ে আমি ওকে হারিয়ে দেব। অভ্রের কথা শেষ হওয়ার পরই ভিডিওটি আরহাম বন্ধ করে দেয়। অভ্রের বাবা নিজের মাথায় হাত দিয়ে ফেলেন। নিজের ভাইয়ের সাথে হিংসে করে এত বড় ধ্বংসলীলা শুরু করে দিয়েছিল তার ছেলে। ভাবতে ঘৃণায় গা
বিড়ি করছে তার। অভ্রের মা ছেলে কুকীর্তির সম্পর্কে আগে থেকে অবগত ছিলেন, তাই তিনি খুব একটা অবাক হননি। কিন্তু এইভাবে ছেলে সত্যি সামনে চলে আসবে তা ভাবতেও পারেননি তিনি। আরাম সেই মেয়েটাকে ডেকে বলে, সুহানি, তুমি কি কিছু বলবে? সুহানি এগিয়ে এসে অভ্রের দিকে তাকিয়ে বলে, আরাম অভ্রের সামনে দাঁড়িয়ে বলে, আমি আমার সমস্ত সোর্স কাজে লাগিয়ে সোহানিকে খুঁজে বের করেছি, অ্যান্ড সব প্রমাণও, যাতে তুই শেষ মুহূর্তে অস্বীকার না করতে পারিস। অভ্র মাথা নিচু করে ফেলে। সে চাইলেও কিছু বলতে পারছে না। আরহাম তার কাকাকে উদ্দেশ্য করে বলে, শুধুমাত্র আমার ভাই বলে আমি অভ্রকে ছেড়ে দিতে পারবো না কাকা। আজকে অভ্র আমার প্রেয়সীর দিকে হাত বাড়িয়েছে। সে তার শত্রুতা যদি আমার মধ্যে সীমাবদ্ধ করত তবে আমি হয়তো কিছু বলতাম না, কিন্তু ব্যাপারটা আমার প্রেয়সীর জীবনের। আর একটু দেরি করলে বোধহয় আমার মেহবিনের জীবনটাই শেষ হয়ে যেত। তাই আমি ঠিক করেছি আমি আমার 50% বিজনেসের শেয়ার যা অভ্রের নামে ছিল তা আমি ফেরত নিয়ে নিলাম। এখন থেকে অভ্র আমাদের কোম্পানির এমডি নয়, বরং একজন নর্মাল কর্মচারী হয়ে থাকবে। অভ্রের বাবাও আরহামের কথায় সায় দিয়ে বলেন, তুমি যা ভালো বোঝো তাই করো আরহাম বাবা। এই কুলাঙ্গার ছেলের হয়ে আমি তোমাকে কিছু বলতে চাবো না। অভ্রের মা তার স্বামীকে ঝাঁকিয়ে বলতে লাগলেন, তুমি কি পাগল হয়ে গেলে? আমাদের ছেলে তো পথে বসে যাবে। অভ্রের বাবা নিজের স্ত্রীকে নিজের থেকে সরিয়ে বললেন, চুপ, একদম চুপ করবে তুমি। আজ যা কিছু হয়েছে তা শুধুমাত্র তোমার জন্যই হয়েছে। ছেলেকে সবসময় অন্যায় করতে উৎসাহ জুগিয়েছ তুমি, আর আমি তোমাকে কি দোষ দিব? আমি নিজে তো একজন ব্যর্থ বাবা, সবসময় অন্যায় দেখেও না দেখার ভান করে এসেছি। আজ ছেলেকে সঠিক শিক্ষা দিলে আমার ছেলে আজ অমানুষ হয় না, আর হামের মতো আদর্শবান একজন মানুষ হতো। অভ্রের মা অভ্রের বাবার কথা শুনে চুপ হয়ে গেলেন। সত্যি আজ ছেলের অধপতনের পেছনে তারই সব থেকে বড় ভূমিকা। অভ্র রাগে দুঃখে ক্ষিপ্ত হয়ে বিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। অভ্রের পেছনে অভ্রের মাও বেরিয়ে গেলেন। সকলের কাছে ক্ষমা চেয়ে তারপর অভ্রের বাবাও বিদায় নিয়ে চলে গেলেন। তখনই আরহাম জানতে পারে মেহবিনকে কোথাও পাওয়া যাচ্ছে না। আরহাম দ্রুত মেহবিনের ঘরে গিয়ে মেহবিনকে তন্ন তন্ন করে খুঁজে চলেছে, কিন্তু মেহবিন কোথাও নেই। তখনই আরহাম একটা চিরকুট পায়, তাতে লেখা রয়েছে, আমি ভেবেছিলাম আরহাম সাহেব আপনি হয়তো আসবেন, কিন্তু আপনি এলেন না। শুধুমাত্র আপনার নিজ মুখ থেকে ভালোবাসি শব্দটা শোনার জন্য আমার এত বড় রিস্ক নেয়া, কিন্তু শেষ অবধি আপনি এলেন না। এতটাই অভিমান হয়েছে বুঝি আমার ওপর, কিন্তু তাই বলে তো আমি অভ্র ভাইকে কিছুতেই বিয়ে করতে পারবো না। তাই কোনো উপায় না পেয়ে আমি পালানোর সিদ্ধান্ত নিয়েছি। অনেক দূরে চলে যাব আমি। কথাগুলো শেষে আরেকটি কথা ছোট করে লিখে রেখেছে মেহবিন চিরকুটে, আমরা কি তবে ভুল মানুষকে নিজের মনের গহীনে ঠাঁই দেই আরহাম সাহেব? আরহামের আখিজোড়া ছলছলে হয়ে উঠছে বারংবার। চিরকুটখানা নিজের বুকের সাথে মিশে ভেজা গলায় শুধায়, আমার উপর একটু ভরসা রাখতে পারলে না প্রেয়সী? মেহবিনের বাবা আরহামের হাত ধরে এক প্রকার কেঁদেই বলে ফেললেন, আরহাম বাবা, আমার মেয়ে কোথায় চলে গেল? আমার মেয়ে যে বড্ড অভিমানী, কোথায় পাবো তাকে এখন? আরহাম মেহবিনের বাবাকে শান্ত করে বলে, মামু চিন্তা করবে না, আমি আমার প্রেয়সীর গায়ে আঁচটুকু লাগতে দিব না। আরিয়ান চারিপাশে একবার পরখ করে নিয়ে বলল, ভাই এখন আমাদের একটা সেকেন্ড টাইম ওয়েস্ট করা উচিত না। মেহুকে যত আর্লি পসিবল আমাদের খুঁজে বের করতে হবে। আরহাম শাহজানি মায়ের উদ্দেশ্যে বলে, সব সোর্স কাজে লাগিয়ে দাও মায়েরা। লাস্ট 1 ঘন্টার মধ্যে আমি মেহুকে নিজের সামনে দেখতে চাই। মায়েরা মাথা নাড়িয়ে কাউকে ফোন করে। আরিয়ানও আরহাম বেরিয়ে যায় মেহবিনকে খুঁজতে। অপরদিকে মেহবিন অন্তুর সাথে দৌড়ে পালিয়ে বাড়ি থেকে অনেকটুকু পথ চলে এসেছেন। দূর দূরান্তে কোনো প্রকার গাড়ির কোনো ছায়াটুকু অব্দি দেখা যাচ্ছে না। মেহবিন অন্তুকে বলে, তুই আমাকে কোথায় নিয়ে এলি অন্ত? একদম জনশূন্য জায়গা, কোনো গাড়িও দেখতে পাচ্ছি না। গাড়ি ছাড়া আমরা হেঁটে হেঁটে কিভাবে যাব? তখন একটা মাইক্রো গাড়ি মেহবিনের সামনে চলে আসে।
এই তো গাড়ি চলে এসেছে। মেহবিন চল আমরা উঠে পড়ি। অন্তের কথা শুনে মেহবিন কিছুটা সন্দেহ নিয়ে বলল, কিন্তু এখানে গাড়ি কি করে এলো, আর আমরাই বা এই গাড়িতে উঠবো কেন? অন্তু একটু ঘাবড়ে গিয়ে মেহবিনের কাঁধে হাত রেখে বলল, আরে এতক্ষণ তো তুই গাড়ি নেই বলে চেঁচাচ্ছিলে, আর এখন এত প্রশ্ন করছিস কেন? আমি রাস্তায় যেতে যেতে মাইক্রো ভাড়া করে ফেলেছিলাম কল দিয়ে, তুই ওঠ না। নিজের বেস্ট ফ্রেন্ডের কথা শুনে মেহবিন মাইক্রো গাড়িতেই উঠে পড়ে। তখনই মেহবিনের ছবিটা হাতে নিয়ে শহরের বিভিন্ন জায়গায় পাগলের মতো খুঁজে চলেছে আরহাম। নিজের সমস্ত সোর্সকে কাজে লাগিয়ে দিয়েছে সেই, কিন্তু ফলাফল শূন্য। অন্যদিকে মেহবিন অন্তুর কথা শুনে গাড়িতে উঠতেই মেহবিন দেখতে পায় কিছু কালো কুচকুচে হ্যাংলা পাতলা লোক গাড়িতে বসে আছে। তাদের সকলেই মুখে কুৎসিত হাসির রেশ। তাদের মধ্যে একজন বলে উঠল, অবশেষে আমাদের শিকার পেয়ে গেলাম। ধন্যবাদ তোমাকে অন্তু, আমাদের সাহায্য করার জন্য। সবসময় তুমি পেমেন্ট পেয়ে যাবে। কথাটি শুনেই মেহবিনের হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। তার মানে অন্তু আরহামের সেই শত্রুদের সাথে মিলেছিল, গরিব ঘরের মেয়ে অন্তু, কিন্তু টাকার বিনিময়ে নিজের বন্ধুত্বকে কাজে লাগিয়ে মেহবিনের সাথে এত বড় প্রতারণা করলো। যারা মেহবিনকে খুন করার জন্য এতদিন ধরে প্রতীক্ষার প্রহর গুনছিল, তাদেরকে এতদিন ধরে অন্তু সাহায্য করে আসছিল। মেহবিন ছলছল নয়নে অন্তুর দিকে তাকাতেই সে দেখতে পেল অন্তু মাথা নিচু করে রেখেছে। মেহবিন এতটা থমকে গিয়েছিল যে তার মুখ থেকে টুই শব্দও বের হচ্ছিল না। চিৎকার করার শব্দটুকু করার শক্তিও যেন সে পাচ্ছিল না। নিজের সব থেকে কাছের বন্ধু থেকে এমন বেইমানি সহ্য করা তার পক্ষেই সম্ভব নয়। মেহবিন শুধু মিলিয়ে যাওয়া গলায় বলল, অন্তু, তার মানে আমাকে বাড়ি থেকে পালিয়ে এখানে নিয়ে আসার পরিকল্পনা তোর ছিল? তুই আমার সাথে এইভাবে বেইমানি করতে পারলি সামান্য কটা টাকার জন্য? তোকে তো আমি বোন মনে করতাম রে, কেন আমায় ঠকালি? কথাগুলো বলেই শব্দ করে কেঁদে ফেললো মেহবিন। সে পুনরায় বলল, প্রতারক, কম ভালোবেসেছি তোকে, তোর কোনোদিন ভালো হবে না। ঠকিয়েছিস না আমায়, একদিন তুইও ঠকবি, খুব ভালো করে ঠকবি, মনে রাখবি। অন্যায় করে কেউ পার পায় না, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না। গাড়িতে থাকা গুন্ডাগুলো বিরক্ত হয়ে একে অপরের দিকে তাকিয়ে মেহবিনের কান্না শুনে তার মুখে স্প্রে দিয়ে দিল। সাথে সাথেই অজ্ঞান হয়ে ঢলে পড়ল মেহবিন। একজন লোক ফোনে কল করে সেই মহিলাকে জানালো, ম্যাডাম, কাজ শেষ হয়ে গেছে, বাকি এখন আমাদের কবজায়। আমরা এখনই ডেরায় নিয়ে আসছি। লোকটি ফোন রাখতে গাড়ি চলতে শুরু করলো। মেহবিনকে নিয়ে তারা চলে গেল। অন্তু মাটিতে ধপ করে বসে পড়ল, মুখে হাত দিয়ে। সে হয়তো অনেক বড় ভুল করে ফেলেছে টাকার লোভে। মায়ের অফিসে বসে একটা ম্যাপ হাতে নিয়ে সমস্ত জায়গাগুলো ভালো করে দেখে নিচ্ছে। কোথায় কোথায় মেহবিনের যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরহাম তখনই আরিয়ানকে সাথে নিয়ে ক্যাবিনের চেয়ারে গিয়ে বসে পড়ে। প্রচন্ড মাথা ব্যথা করছে তার থেকে বেশি বুকে যন্ত্রণা করছে। মায়েরা আরহামের হাতে একটা ফাইল ধরিয়ে বলে, কিছু জায়গায় ডিটেলস পাওয়া গিয়েছে আরহাম, কিন্তু তুমি চিন্তা করো না আরহাম, আমরা মেহবিনকে খুঁজে পেয়ে যাব। ড্যাম ইট, আমি কেন একটু আগে আসলাম না? তাহলে তো মেহবিন বেরিয়ে যেত না। এমনিতেই শত্রুরা মেহবিনের ক্ষতি করার জন্য উৎপেতে রয়েছে। আরহামের কথা শুনে মায়েরাও কিছুটা চিন্তার সুরে বলে, তার মধ্যে আবার ওই বেস্ট ফ্রেন্ডের কি যেন নাম, অন্তু, ওকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। মেয়েটাকে আমার একদম সুবিধার মনে হচ্ছে না। মায়ের কথা শুনে আরহাম ভ্রু কুচকে ফেলে। হুট করে কাকে যেন ফোন করে কিছু বলে। আরিয়ান এক প্রকার তেড়ে গিয়ে বলল, কার নামে কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে? মেয়েকে অন্তত নিজের থেকেও বেশি ভালোবাসে। তুমি আদৌ ভেবে বলছো তো করার তা? অন্তত অন্তর মতো ইনোসেন্ট একটা মেয়েকে এইসবের মাঝে ফাঁসাচ্ছ তুমি? মায়েরা মুখ দেখে আরানের দিকে আঙুল তাক করে বলল, দেখো আরিয়ান, আমরা তোমার মতো ইমোশনাল না, বুঝলে? ইমোশন দিয়ে কিচ্ছু হয় না। জাস্ট সেট আপ মাইরা। আরহাম টেবিলে একটা জোরে পাঞ্চ মেরে বলে, এখানে কি শুরু করলি তোরা? না আমাকে বুঝিয়ে বল। এখন আমাদের সব থেকে বড় টাস্ক হচ্ছে মেহুকে খুঁজে বের করা। তা না করে তোরা ঝগড়া করে যাচ্ছিস। এক একটা সেকেন্ড আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। যত সময় গড়িয়ে যাচ্ছে ততই মেহুর লাইফের রিস্ক বেড়ে যাচ্ছে। মায়েরা এবং আরিয়ান দুজনেই মাথা নাড়ায়, কিন্তু অন্তুকে নিয়ে মায়েরার মুখে
এমন আজে বাজে কথা শুনে আরিয়ানের মাথা কাজ করা একবার বন্ধ হয়ে গিয়েছিল। অন্তুর প্রতি সে প্রথম থেকেই আরিয়ানের মনের গহীনে এক বিশেষ জায়গা রয়েছে, কিন্তু সে কি আদৌ জানে সে একজন ভুল মানুষকে মন দিয়ে বসেছে? আরিয়ানের ভাবনার মাঝেই আরহামের ফোনে পুনরায় কল আসে। আরহাম কল রিসিভ করতেই আরহামের অধরের কোণে আলতো বাঁকা করে হাসি ফুটে ওঠে। আরহামকে হাসতে দেখে মায়েরা এবং আরিয়ান দুজনেই অবাক হয়ে গেল। লেটস মুভ, আমাদের একটা সেকেন্ডও ওয়েস্ট করা যাবে না। আরহাম কথাটি বলেই বেরিয়ে গেল। অপরদিকে মেহবিনকে একটা আবদ্ধ জায়গায় বন্দি করে রাখা হয়েছে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। মেহবিন পিট করে তাকিয়ে অন্ধকারের মাঝেও এক মহিলার অবয়ব দেখতে পেল। মহিলা ছেলেগুলো কি বলছে। কথাগুলো বলতে বলতে সেই মহিলার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে। মহিলার কথাগুলো শুনে ভয় হাত পা কাঁপা শুরু হয়ে যায় মেহবিনের। তার মানে শুধুমাত্র আরহামের প্রতি নয়, তার বাবার প্রতি পুরনো ক্ষোভ থেকেও মহিলাটি তাকে মেরে ফেলতে চাইছে। কিন্তু মহিলার গলার সুর এত পরিচিত মনে হচ্ছে কেন? সে ভালো করে তাকাতেই এক প্রকার থমকে যায়। আর কত কিছু আল্লাহ তাকে দেখাবে। শেষে কিনা নিজের আপন ফুপু তাকে মারতে চাইছে। সে তো জানতো তার ফুপু বিদেশ থাকে স্বামীর সঙ্গে, কিন্তু পুরনো শত্রুতার রেশে তার কিংবা তার বাবার সাথে কোনো যোগাযোগ নেই। কিন্তু ফুপু এখানে এলো কি করে? সে তার প্রতিশোধ নেওয়ার জন্য এতটাই ব্যাকুল হয়ে গিয়েছে, নিজের ভাইয়ের মেয়েকে খুন করতে এত পরিকল্পনা করেছে। মেহবিনের মাথা ঘুরছে। একের পর এক কাছের লোকের থেকে আঘাত পেয়ে সে এক প্রকার চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। মিসেস জুলির কথা শুনে 3-4 জন ছেলেগুলো ভেতরে প্রবেশ করলো, যারা মেহবিনকে ধরে নিয়ে এসেছিল। মেহবিনের দিকে কেমন বিচ্ছিরি লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে রইল। মেহবিনে ঘৃণায় গাড়ি করতে লাগলো তাদের দৃষ্টি দেখে। একজন মেহবিনকে উপর থেকে নিচ অব্দি ভালো করে পরখ করে নিয়ে বলল, কিন্তু ম্যাডাম, ও তো শুধু আমাদের মেরে ফেলার অর্ডার দিয়েছে। লোকগুলোর কথা শুনে মেহবিনের ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। তবে কি তার শেষ পরিণতি এমন ভয়ঙ্করী হতে চলেছে? বুক ফেটে কান্না আসছে তার। মনে মনে সে আল্লাহর নাম স্মরণ করছে। হঠাৎ তার স্মৃতির মধ্যে হাতছানি দিচ্ছে এক সুন্দর মুহূর্ত। অন্ধকারের মাঝে আলোর বার্তা হয়ে মেহবিনের দিকে হাত বাড়িয়ে দিচ্ছে আরহাম। আরহামের হাতের স্পর্শ পেয়ে জর্জলতি আরহামের হাত আঁকড়ে ধরে মেহবিন জড়িয়ে ধরে তাকে যেন বিপদের মধ্যে সব থেকে বড় ভরসার জায়গা সে পেয়ে গেছে। আরো শক্ত করে মেহবিনকে জড়িয়ে ধরে, কিন্তু তার নিছকই মেহবিনের কল্পনা। নরপশুগুলো তার দিকে এগিয়ে আসছে। মেহবিন আরহাম সাহেব বলে চেঁচিয়ে ওঠে। অন্ধকারের মাঝে সেই পশুগুলো ঝাঁপিয়ে পড়ে। অপরদিকে আরহাম সর্বোচ্চ গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছে। তার মস্তিষ্কে একটা চিন্তায় ঘুরপাক খাচ্ছে, যে করেই হোক তাকে পৌঁছাতে হবে, না হলে তার প্রেয়সীর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। মেহবিন স্তব্ধ হয়ে বসে আছে। এত বড় ঘটনা কিভাবে মুহূর্তে ঘটে গেল তার চোখের সামনে, অথচ সে কিছুই করতে পারল না। টপ টপ করে চোখের জল পড়তে লাগলো তার আঁখি জোড়া দিয়ে। তখনই মেহবিনকে কাঁদতে দেখে তাকে শক্ত করে বুকের মাঝে আঁকড়ে ধরে আরহাম। মেহবিন হেঁচকি তুলে কেঁদেই যাচ্ছে। মেহবিনের কান্না না হচ্ছে আরহামের বুকের ভেতর মোচড় দিয়ে উঠছে। খারাপ লাগলো সে মেহবিনকে থামালো না। প্রিয়জনের কাছ থেকে এত বড় প্রতারণা সত্যি বেদনাদায়ক। তার মধ্যে সব মাত্র বেশ কঠিন ধাক্কার সম্মুখীন হয়েছে মেহবিন। তাকে নিজেকে সামলানোর সময়টুকু দেওয়া তো প্রয়োজন। মেহবিনের মনে পড়ে যায় কয়েক ঘন্টা আগের কথা। লোকগুলো এগিয়ে আসছিল মেহবিনের দিকে। তখনই সেখানে একজন ছেলে এসে বলে, বস তাড়াতাড়ি আসুন, পাশের রুমে আগুন লেগেছে। আগুন লাগার শব্দ শুনে ছেলেগুলো দৌড়ে পাশের রুমে ছুটে চলে যায়। মেহবিন ভয়ে জড়সড় হয়ে বসে থাকে। তখনই সেখানে হুট করে লোকেই অন্তু চলে আসে। অন্তুকে দেখে আরেকটু পিছিয়ে হটে যায় মেহবিন। সে রাগে ক্ষিপ্ত হয়ে অন্তুর দিকে ঘৃণা দৃষ্টি নিক্ষেপ করে বলে, তুমি তুমি এখানে কেন এসেছো? আর কত ঘৃণা পেতে চাও তুমি? কি মজা দেখতে এসেছো? কি করে আমাকে ধর্ষণ করে খুন করবে সেই মজা নিতে এসেছো? আচ্ছা বসো, ভালো করে বসে মজা দেখো। তোমার থেকে আর কি বা আশা করা যায়, বেঈমান একটা। মেহবিনের শেষের কথাগুলোতে মুখ ছেদ করে উঠল অন্তুর। তার মা ছাড়া তার কেউ নেই পৃথিবীতে। সেই মায়ের কঠিন রোগ ধরা পড়েছে।
অনেক টাকা লাগবে। সেই টাকা জোগাড় করতে না পারলে তার মাকে বাঁচানো যাবে না। অন্তু যথাসাধ্য চেষ্টা করেছিল টাকা জোগাড় করার, কিন্তু সে ব্যর্থ হয়েছিল। তখনই বিশাল এক অঙ্কের টাকার অফার পায় মিসেস জুলির কাছ থেকে। তখন নিজের বিবেকে মনুষ্যত্বকে এক প্রকার বিসর্জন দিয়েই নিজের প্রাণের প্রিয় বেস্ট ফ্রেন্ডকে তার শত্রুদের হাতে তুলে দেয় সে। কিন্তু মনের কোণে অনুতপ্তের এক আলোর রেশ ফুটে ওঠে। মেহবিনের থেকে বেইমানের কটাক্ষ বাণী শুনে নিজেকে সামলাতে পারেনি সে। ছুটে চলে এসেছে সে। পাশের ঘরে আগুন সে নিজেই লাগিয়েছে। সে জানে তার মা যদি জানতে পারে তার মেয়ে একজন মেয়ের জীবনের বিনিময়ে পাওয়ার টাকা থেকে তার চিকিৎসা করাচ্ছে, তাহলে তো অন্তুর মা এমনিতেই মারা যাবে। সবকিছু ভেবে দীর্ঘশ্বাস ফেলে অন্তু মেহবিনের কাছে এগিয়ে মেহবিনের হাতের বাঁধন খুলতে খুলতে বলে, আমি জানি বোন, আমি তোর চোখে একজন বেইমান, নিকৃষ্ট একজন মেয়ে। আমি লোভী, আমি জানি। কিন্তু শেষ সময় এসে আমার বিবেক আমাকে এখানে অবধি আসতে বাধ্য করেছে। তুই যত তাড়াতাড়ি সম্ভব আমার সাথে চল। আমি তোকে তোর আরহাম সাহেবের কাছে পৌঁছে দেব। দয়া করে আমার কথাটা শোন প্লিজ। মেহবিন এক হেঁচকায় অন্তুর হাত সরিয়ে দিয়ে অন্তুর গালে ঠাটিয়ে চর বসিয়ে দিয়ে বলে, লজ্জা করে না এই মুখে আমার সামনে আসতে? তুই তো বেস্ট ফ্রেন্ডের নামের কলঙ্ক। তোকে তো মারতে ইচ্ছে করছে। কি করে ভাবলি আমি তোকে আবারও বিশ্বাস করব? এখানে থাকলে এমনিতেও তোকে মরতেই হবে মেহু। প্লিজ, পেছনে একটা দরজা আছে, জলদি বেরিয়ে যা। মেহবিন এবং অন্তুর কথা কাটাকাটির মাঝেই অন্তু শুনতে পায় সেই ছেলেগুলোর পায়ের আওয়াজ। সেই ছেলেগুলো আসছে। অন্তু মেহবিনের হাত টেনে এক প্রকার জোর করে পেছনের দরজা দিয়ে এক প্রকার ধাক্কা দিয়ে বলে, মেহু, তুই এখনই পালিয়ে যা। কিন্তু অন্তু? কোনো কিন্তু না, তুই পালিয়ে যা মেহবিন, সময় নেই, না হলে ওরা মেরে ফেলবে তোকে। প্লিজ চলে যা, আল্লাহর কসম তুই চলে যা। আমি ওদের হয়ে কাজ করেছি, ওরা আমার কিচ্ছু করবে না। তুই দয়া করে পালিয়ে যা। ততক্ষণে ছেলেগুলো রুমে ঢুকে চিল্লিয়ে বলে, কি হচ্ছে এখানে? ছেলেগুলো কণ্ঠ শুনে মেহবিনের মুখের উপর দরজা লাগিয়ে দিয়ে সেই দরজার সামনে ভয়ে ভয়ে দাঁড়িয়ে থাকি অন্তু। ছেলেগুলো মেহবিনকে না দেখে খেপে যায় এবং অন্তুকে দেখে তাদের বুঝতে বাকি থাকে না অন্তু সব কাণ্ড ঘটিয়েছে। একজন ছেলে অন্তুর গাল চেপে ধরে বলে উঠে, আরেকজন চেলা ওর সাথে তাল মিলিয়ে বলে। অন্তু নিজের মুখ ছাড়িয়ে চেঁচিয়ে বলে, হ্যাঁ, নিয়েছি টাকা। টাকার লোভে আমি অন্ধ হয়ে নিজের মনুষ্যত্বকে এক প্রকার হারিয়ে ফেলেছিলাম। কিন্তু এখন আমি যা করেছি একদম সঠিক করেছি, তাতে আমার বিন্দুমাত্র আক্ষেপে নই। সে ছেলেটি অর্থাৎ মন্টু চেঁচিয়ে বলে, মন্টুর কথায় সকলে তাল মিলিয়ে হিংস্র পশু ন্যায় এগিয়ে যায় অন্তর থেকে। অপরদিকে মেহবিনও উপায় না পেয়ে দৌড়াতে থাকে। সে জানে না সে কোথায় যাচ্ছে, কিন্তু তাকে যে করেই হোক আরহামের সাথে যোগাযোগ করতেই হবে। ও তো যাই বলুক, সে জানে অন্তর জীবন কতটা ঝুঁকিপূর্ণ। অন্তুকে বাঁচাতেই হবে তাকে। সে বেইমানি করলেও শেষ পর্যন্ত নিজের বিবেকের তাড়নায় পড়ে মেহবিনকে বাঁচিয়েছে। তাকেও যে করেই হোক অন্তুকে বাঁচাতে হবে। হাঁটতে হাঁটতে মেহবিন এক গাড়ির সামনে চলে আসে। মেহবিনকে দেখে আরহাম গাড়িটা দিক কষে। পেছনে পুলিশের ফোর্সের গাড়িগুলো ছিল। গাড়ি থেকে আরহাম বেরিয়ে আসে। আরহামের সঙ্গে মায়েরা এবং আরিয়ানও বেরিয়ে আসে। আরহামকে দেখে এক দৌড়ে ছুটে গিয়ে আরহামকে জড়িয়ে ধরে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে ফেলতে হাঁপাতে থাকে মেহবিন। মেহবিনকে দেখে যেন কলিজায় পানি চলে আসে আরহামে। তার প্রেয়সীকে সে পেয়েছে। মহান আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানায় সে। অতঃপর আরহাম মেহবিনের গালে হাত রেখে বলে, মেহু, তুমি ঠিক আছো তো? এইভাবে হাঁপাচ্ছ কেন? আর সেই গুন্ডাগুলো কই যারা তোমাকে কিডন্যাপ করেছিল? মেহবিন জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলে, আমাদের সময় নেই আরহাম সাহেব, দ্রুত চলুন, না হলে অন্তকে ওরা মেরে ফেলবে। প্লিজ চলুন। আরিয়ান উত্তেজিত হয়ে বলে, ওরা অন্তকে মেরে ফেলবে মানে? কারা মেরে ফেলবে? কোথায় অন্ত? মায়েরা আরিয়ানকে শান্ত করে মেহবিনকে জানায় সে যেন তাদের সেখানে নিয়ে যায়। মেহবিন আরহাম সহ সকল পুলিশ ফোর্সকে নিয়ে সেই ডেরায় পৌঁছে যায়। পুলিশ এসেছে শুনে মন্টু, তার চেলাপেলা এবং মিসেস জুলি পালিয়ে যেতে চাইছিল, কিন্তু তারা ব্যর্থ হয়। পুলিশ তাদের অ্যারেস্ট করে ফেলে।
মিসেস জুলি একবার আরহাম এবং মেহবিনের দিকে তাকায়। মেহবিন ঘৃণায় মুখ সরিয়ে ফেলে। তাদের পুলিশের গাড়িতে উঠানোর সাথে সাথেই আরিয়ান, আরহাম, মেহবিন এবং মায়েরা সেই রুমে ছুটে যায় যেখানে অন্তুকে রাখা হয়েছিল। মেহবিন রুমে গিয়ে মুখ চেপে চিৎকার করে ওঠে। আশেপাশে ছেঁড়া জামা কাপড় ছড়িয়ে ছিটে আছে। পাশেই রয়েছে রক্তাক্ত নিস্তেজ অন্তুর দেহখানা। মানুষরূপে সেই পশুগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে অন্তুকে। অন্তু পিটপিট করে মেহবিনের দিকে তাকিয়ে আছে। আরিয়ান এক মুহূর্তের জন্য থমকে যায় নিজের প্রিয় মানুষের এমন করুণ দশা দেখে। মেহবিন কাঁদতে কাঁদতে নিজের ওড়না নিয়ে এগিয়ে যায় অন্তুর দিকে। আরিয়ানও নিজেকে সামনে নিজের গায়ের ব্লেজারটুকু ভালো করে অন্তুর গায়ে জড়িয়ে রাখে। তার আঁখি জোড়াও অশ্রুসিক্ত হয়ে উঠেছে। অন্তু মেহবিনের হাতখানা চেপে কাঁপা কাঁপা গলায় শুধায়, সত্যি আজ আমি আমার বেইমানের শাস্তি পেয়ে গেলাম মেহু। অন্তুর পরিণতির কথা ভাবতেই ফের কেঁদে ফেলে মেহবিন। আরহাম তাকে বুকে আগলে রেখেছে। এত কিছুর মধ্যে মেহবিন বেশ বড় এক ড্রামার মধ্যে রয়েছে। সকলে মিলে কিছুক্ষণ আগে অন্তুকে হসপিটালে নিয়ে এসেছে। আরিয়ান তার সর্বোচ্চ দিয়ে অন্তুর চিকিৎসা করছে। অন্তুর অবস্থা বেশ খারাপের দিকে চলে যাচ্ছে। মায়েরা মিসেস জুলি এবং সেই ধর্ষকদের থানায় নিয়ে গিয়েছে। অন্তুর অবস্থা দেখে মেহবিন নিজেকে সামলাতে পারছিল না। তাই আরহাম মেহবিনকে হসপিটালের বাইরে বাগানে নিয়ে আসে। বেশ কিছুক্ষণ পরে আরহাম মেহবিনকে সোজা করে বসিয়ে শান্ত গলায় বলে, স্টপ জান, আর কাঁদবে না। অনেক কেঁদেছো তুমি। তুমি কি বোঝো না, তুমি কাঁদলে আমার বুকে ব্যথা করে, যন্ত্রণা হয়, বেশ অদ্ভুত যন্ত্রণা হয়। কথাটি বলেই মেহবিনের থুতনি উঁচু করে পরম আদরে ভালোবাসার স্পর্শ হইতে দেয় তার ললাটে। মেহবিন কিছুটা শান্ত হয়। আরহাম আলতো সুরে প্রশ্ন করে, এখন কেমন লাগছে? ঠিক আছো তো? এখন কিছুটা বেটার লাগছে। মেহবিনের উত্তরে আরহাম মেহবিনের হাত ধরে অনুনয় স্বরে বলে, যে কোনো সম্পর্কের শিকড় হচ্ছে বিশ্বাস, আর সেই বিশ্বাসের শিকড় একবার নড়ে গেলে সেই সম্পর্ক ভিত্তিহীন হয়ে যায়। ভালোবাসার থেকে বিশ্বাসের মূল্য বেশি, প্রেয়সী। আরহাম কথাগুলো নীরবে শুনে আঁকিজোড়া বুঝে কিছুক্ষণ ভাবতে লাগলো মেহবিন। আজ যদি সে আরহামের উপর একটু ভরসা করে বিয়ের দিন পালিয়ে না যেত তাহলে এমন কিছুই ঘটতো না। অন্তু এই পরিণতির জন্য তো কিছুটা হলেও সে নিজেও দায়ী। মেহবিনের ভাবনার মাঝে আরহাম ফের বলে, একটা অনুরোধ রাখবে প্রেয়সী? যতই কঠিন মুহূর্ত আসুক আমার উপর বিশ্বাস হারাবে না। তোমার আরহাম সাহেব সবসময় আমাদের ভালোবাসার হেফাজত করবে। মেহবিন নাক টেনে হেঁচকি তুলে কেঁদে দেয়। বুক ফিটে কান্না আসছে তার। মানুষটা তাকে কতটা ভালোবাসে। শুধুমাত্র তাকে তার শত্রুদের নজর থেকে রক্ষা করার জন্য দিনের পর দিন নিজের ভালোবাসাকে লুকিয়ে বিয়ের মিথ্যে নাটক করে গিয়েছে। অথচ মেহবিন শুধুমাত্র তাকে ভুলই বুঝে গিয়েছে। মেহবিন কিছুক্ষণ স্থির থেকে কান্না থামে আরহামের সাথে অন্তুর কেবিনের সামনে যায়। কাচের ফাঁক থেকে অন্তুর নিস্তেজ মুখশ্রীখানা দেখা যাচ্ছে। অক্সিজেন দেওয়া হয়েছে অন্তুকে। শরীরে রক্তের পরিমাণও কম দেখা যাচ্ছে। আরিয়ান তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে অন্য ডক্টরদের সাথে নিয়ে চিকিৎসা করেই যাচ্ছে অন্তুর, যেন অন্তুকে বাঁচানো যায়। কিন্তু অন্তুর অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে গিয়েছে। মানুষরূপী পশুগুলো অন্তুর ধর্ষণের পরে তাকে বেশ কিছুক্ষণ ছুরি দিয়েও আঘাত করেছে। আরিয়ান একের পর এক ইঞ্জেকশন পুশ করেই যাচ্ছে অন্তুর শরীরে। বেশ কয়েক ব্যাগ রক্ত ইতিমধ্যে অন্তুর শরীরে দেওয়া হয়েছে, কিন্তু তেমন সুবিধা হচ্ছে না। আরিয়ানের অবস্থা পাগলের মতো হয়ে যাচ্ছে। সময় যত করাচ্ছে অন্তুর অবস্থা ততই অবনতির দিকে যাচ্ছে। মেহবিন কাচের ফাঁক থেকে সবকিছু দেখে বিড়বিড়িয়ে বলে, সব আমার দোষ। আমার আজ অন্তুর কিছু হয়ে গেলে আমি আমার মাকে কি করে জবাব দিব? আমিও তো দোষী। আমার বন্ধুটা আমার জন্য শেষ হয়ে যাবে, তাহলে তো আমিও খুনি। মেহবিনের কথা শুনে আরহাম মেহবিনের বাহু চেপে শক্ত গলায় বলে, এইসব কি বলে যাচ্ছ মেহবিন? এখানে তোমার দোষ কোথায়? ওই ধর্ষকরাই আজ অন্তরের এই অবস্থার জন্য দায়ী। তার জন্যে ওরা যথাযথ শাস্তি পাবে। কিন্তু ওদের টার্গেট তো অন্তু ছিল না আরহাম সাহেব, আমি ছিলাম। আমাকে বাঁচাতে গিয়ে অন্তুর এই অবস্থা। আমি দোষী আরহাম সাহেব। অন্তু যদি না বাঁচে কি হবে আরহাম সাহেব? আমি অন্তুর মাকে কি জবাব দিব? মেহবিন কথাগুলো বলতে বলতে মাটিতে বসে মাথায় হাত দিয়ে চিৎকার করে কেঁদে উঠে। আরহাম মেহবিনের পাশে বসে মেহবিনের গালে হাত রেখে বলে,
লিসেন মেহবিন, আমার কথা বোঝার চেষ্টা করো। তুমি এত কিছুর মধ্যে তোমার কোনো দোষ নেই। অন্তু অন্যায় করেছে বলে আজ তার এই দশা। হ্যাঁ, কিন্তু শেষ মুহূর্তে এসে নিজের ভুল বুঝতে পেরে নিজের জীবনের বিনিময়ে তোমাকে বাঁচিয়েছে। তাই ওই ধর্ষকদের সব ক্ষোভ অন্তরের উপর গিয়েছে। এতে তোমার কোনো দোষ নেই মেহবিন। প্লিজ নিজেকে এইভাবে দোষারোপ করো না। কিচ্ছু হবে না অন্তুর। আরিয়ান একজন গ্রেট ডক্টর। আরিয়ান তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে অন্তুকে ঠিক বাঁচিয়ে নিবে। আমাদের শুধু মহান আল্লাহর উপর ভরসা রাখতে হবে। মহান আল্লাহ তাআলা মাঝে মাঝে আমাদের পরীক্ষা নিয়ে থাকেন। আনাস রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, বিপদ যত বড় হবে প্রতিদানও তত মহান হবে। আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষা করেন। যে লোক তাতে সন্তুষ্ট থাকে তার জন্য রয়েছে সন্তুষ্টি। আরামের কথা শুনে নিজের ভুল ভাবনা থেকে বেরিয়ে এলো মেহবিন। এখন তাকে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। মেহবিন দেয়ালে পিঠ ঠেকিয়ে বলে, আরহাম সাহেব, আমার খুব কষ্ট হচ্ছে, একটু শান্তি লাগবে। আপনি কি আমায় সেই শান্তির সন্ধান দিতে পারবেন? পেশি আবদার ফেলতেই পারলো না আরহাম। অকপটে বুঝে ফেলল মেহবিন এই মুহূর্তে ঠিক কি চাইছে। আরহাম সামান্য হেসে মেহবিনকে বুকে নিয়ে আলতো করে মেহবিনের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। মেহবিন যেন অনেকদিন পরে শান্তির ঠিকানা খুঁজে পেল। কম ঝড় তো বয়ে যাচ্ছে না তাদের উপর দিয়ে। আজ আরহামের ভালোবাসার ছোঁয়া একটু একটু করে তাদের জীবনের ঝড় যেন থেমে যাচ্ছে। মেহবিন ঘুমের দেশে অজান্তেই তলিয়ে গেল। মেহবিনকে ঘুমে যেতে দেখে আরহাম মেহবিনকে কোলে নিয়ে আরিয়ানের ক্যাবিনে থাকা ছোট্ট রেস্টরুমে শুয়ে দিল। আর একজন নার্সকে মেহবিনের দায়িত্বে দিয়ে হসপিটাল থেকে বেরিয়ে গেল। হুট করেই তার নেত্রপল্লবে ক্রোধে টকটকে লাল হয়ে গেল। আজ যাদের জন্য মেহবিনের এত কষ্ট পাচ্ছে, একটি মেয়ে জীবন আজ যাদের জন্য ঝুঁকিতে, তাদের সে কিছুতেই ছাড়বে না। মায়েরা অফিসে বসে মিসেস জুলির একের পর এক ফাইল চেক করে যাচ্ছে। তাকে রিমান্ডে নেওয়া হয়েছে এবং সেই ছেলেগুলোকে মায়েরার পাশের রুমে রাখা হয়েছে, যেখান থেকে শোনা যাচ্ছে সেই ছেলেগুলোর ভয়ঙ্কর আর্তনাদ। সেই আর্তনাদ শুনে মায়েরার অধরের কোণে বাঁকা হাসি ফুটে ওঠে। অফিসার আরহাম হাসান তালুকদারের হাতে পড়েছে তারা। আরহাম তার কাঠের লাঠি দিয়ে সব কয়টা ধর্ষকদের ইচ্ছে মতো মেরে যাচ্ছে। যতবারই তার চোখের সামনে মেহবিনের অসহায় মুখশ্রী এবং অন্তু সেই রক্তমাখা নিস্তেজ দেহখানা ভেসে উঠছে, ততবারই তার মস্তিষ্কে রক্ত চেপে উঠছে। অন্যান্য পুলিশেরাও আরহামের ভয়ঙ্কর রূপ দেখে কেঁপে উঠছে। আরহাম সেই মন্টুর বুক বরাবর লাথি মেরে গর্জন করে উঠে বলে, জানোয়ার, তোদের সাহস হলো কি করে আমার বউকে স্পর্শ করার? তোরা আমার ফুলের মতো পবিত্র বউকে কুলসিত করতে চেয়েছিলি। কাপুরুষরা, তাকে কিছু করতে পারলি না বলে অন্তুর মতো মেয়েটাকে। আরহাম আর কিছু বলতেই পারল না। পা থেকে মাথা অবধি নিজের ক্ষোভ ছাড়তে লাগলো। ধর্ষকগুলো মার খেয়ে একেবারে রক্তাক্ত হয়ে নিস্তেজ হয়ে রয়েছে। আরহাম আরেকজনের চুলের মুঠি ধরে চিৎকার করে বলে, আজ তোদের এমন অবস্থা করব যেন তোদের অবস্থা দেখে কোনো অমানুষ যেন কোনো মেয়েকে দর্শন করা তো দূর, কোনো মেয়ের দিকে বাজে দৃষ্টিতে তাকানোর সাহস না পায়। প্রায় টানা 2 ঘন্টা পরে আরহাম বেরিয়ে একজন সাব ইন্সপেক্টরকে নির্দেশ দেয়, ওদের কোনো রকম চিকিৎসা করানো হবে না, এইভাবেই পৌঁছতে থাকবে নরকের কীটগুলো। ওদের এই অবস্থার ছবি তুলে মিডিয়াতে পাঠিয়ে দিন। আমি ওদের ব্রেকিং নিউজে দেখতে চাই। গট ইট? অফিসার আরহামের আদেশ শুনে দ্রুত পাশের রুমে চলে যায়। আরহাম মায়রার কেবিনে গিয়ে বসে। মায়রা এক পলক আরহামের দিকে তাকিয়ে প্রশ্ন করে, মিসেস জুলিকে জিজ্ঞাসাবাদ কি তুমি করবে আরহাম? তিনি পাশের রুমেই অপেক্ষা করছেন। আরহাম বাঁকা হেসে জবাব দেয়, অবশ্যই। ওনার সাথে আমার বিশেষ জিজ্ঞাসাবাদ পর্ব সারতে হবে, অনেক পুরনো হিসাব চুকাতে হবে, তাই না? আর যা কিছু হয়েছে সবকিছুর জন্যে ওই জঘন্য মহিলাটি দায়ী। অন্তর মায়ের অসুস্থতার সুযোগ নিয়ে তিনি দিনের পর দিন অন্তুকে ইউজ করে গিয়েছে। আমার থেকে আমার প্রেয়সীকে কেড়ে নিতে চেয়েছে। আজ ওনাকে সবকিছুর জবাব দিতে হবে বলে আরহাম একটু দাঁড়ায়। আরিয়ান হতাশ হয়ে অন্তুর পাশে বসে পড়ে। অন্তুর অবস্থা অবনতির দিকে। অন্যান্য ডক্টররা
এক প্রকার হাল ছেড়ে দিয়েছে। অন্তু বেঁচে থাকার আশায় একেবারেই নেই। আরিয়ান তা বুঝতে পেরেও মানতে চাইছে না। আরিয়ান অন্তুর হাত ধরে কান্না মিশ্রিত গলায় বলে ওঠে, অন্তু, কেন করলে এমন? কি অদ্ভুত দেখো, আজ এত কিছুর পরেও তোমার উপর বিন্দুমাত্র ঘৃণা আসে না। কতজনই বা পারে নিজের ভুলটাকে এভাবে শুধরে নিতে, নিজের জীবনের বিনিময়ে অন্যকে বাঁচিয়ে তুলতে। সত্যি তুমি অনন্যা, একবার চোখ মেলে তাকাও। আরিয়ান কথাটি বলেই পরম যত্নের সাথে অন্তুর মাথায় হাত বুলায়। মেয়েটি নিজের মায়ের জন্য মিসেস জুলির কথায় এতদিন কাজ করে এসেছে, তবুও শেষ পর্যন্ত নিজের ভুলটাকে বুঝে মেহবিনকে বাঁচিয়ে নিজের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। অন্তুর জন্মের সময় তার বাবা মারা যায়। ছোট থেকেই একা মাকে নিয়ে সংগ্রাম করে যাচ্ছে সে। নিজে কষ্ট করে টিউশনি করে পড়াশোনা চালিয়ে গিয়েছে। আরিয়ানের মনে সবটুকু জুড়েই অন্তু এই কয়েকদিনে বেশ ভালোভাবে জায়গা করে নিয়েছিল। অন্তু যেদিন প্রথম আরিয়ানের বাসায় এসেছিল তখনই আলাদা এক ভালো লাগার কাজ করছিল অন্তুর প্রতি আরিয়ানে। আজও সেই কথা মনে পড়ে গেলে অধরে কোণে মুচকি হাসি ফুটে ওঠে আরিয়ানের। আরিয়ানকে বোকা বানাতে গিয়ে নিজেই মেঝেতে গিয়ে পড়ে গিয়েছিল অন্তু। দাঁতের হাসির সৌন্দর্যে সেদিন অন্তু মুগ্ধ হয়ে গিয়েছিল। অথচ আজ সেসব দিন অতীত, সুখময় এক অতীত। আরহাম মিসেস জুলিকে যেখানে রাখা হয়েছে সেখানে যায়। আরহামকে দেখে তার ছেলের এক হাসি দেয় মিসেস জুলি। আরহামের আঁখি জোড়া দিয়ে যেন আগুনের গোলা বের হচ্ছে। মহিলা না হলে এতক্ষণে মিসেস জুলিকে গলা টিপে মেরে দিত। আজ মিসেস জুলির মতো জঘন্য মহিলার জন্য এতগুলো জীবন বিপন্ন। আরহাম এবং মেহবিন এতদিন আলাদা ছিল, এমনকি অন্তর এমন করুণ পরিণতির জন্য মিসেস জুলি তাই। আরহাম মিসেস জুলির সামনে দাঁড়িয়ে হাত মুঠো করে শক্ত গলায় বলল, কেন আপনার নোংরা গেমে অন্তুর মতো মেয়েকে ইউজ করলেন? আজ মেয়েটা মৃত্যু পথযাত্রী। আরহামের প্রশ্নে মিসেস জুলি বলে ওঠে, বেচারা অত ভেবেছিল আমি শুধু তোমার থেকে মেহবিনকে আলাদা করতে চাই বলে, মেহবিনকে নিজের কাছে নিয়ে আসবো। তাই তো টাকার বিনিময় আমার হয়ে এতদিন ধরে কাজ করে এসেছে। কিন্তু যখনই সে জানতে পারে আমি মেহবিনকে মেরে ফেলবো, বন্ধুত্বের টানে একেবারে ছুটে এসে আমার সব প্ল্যানে জল ঢেলে দেয়। ব্লাডি গার্ল। তাই আমার ছেলেরা তার যথার্থ শাস্তি দিয়েছে। আরহাম খেপে গিয়ে টেবিলে জোরে বাড়ি দিয়ে বলে, এতটা জঘন্য মানুষ কি করে হয়? নিজের ভাইয়ের মেয়েকে শেষে কিনা আপনি ধর্ষণ করিয়ে মেরে ফেলতে চাইছিলেন। এতটা নির্মম কি করে হলেন আপনি? আপনাকে নিজের খালা ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। মিসেস জুলি সঙ্গে সঙ্গে চেঁচিয়ে জবাব দেয়, কিসের ভাইয়ের মেয়ে? হ্যাঁ, ওই মেয়ে কোনো ভাইয়ের মেয়ে না। আকবর হোসেন আমার সৎ ভাই, আর ওই মেহবিন আমার সৎ ভাইয়ের মেয়ে। আমার মাও তো আমার সৎ বোন। সৎ কখনো আপন হয় না। শুধু আমি নিজের পছন্দে পালিয়ে বিয়ে করেছি বলে আমাকে সব সম্পত্তি থেকে বঞ্চিত করেছে আকবর। আমি দ্বিতীয় পক্ষের ছিলাম বলে আমার মা মামারা সব নিজেদের কর্তৃত্ব ফলাতে চেয়েছে আমার। সেটা আপনার ভালোর জন্যই করা হয়েছিল মিসেস জুলি। আপনি একজন ড্রাগ ডিলারের হাত ধরে পালিয়েছিলেন। সে অসৎ মানুষের সাথে থেকে আপনিও আজ এমন এক জঘন্য পর্যায়ে চলে গিয়েছেন। লজ্জা করে না? এত বড় অপরাধ করেও এইভাবে চেঁচিয়ে যাচ্ছেন। মিসেস জুলি অট্টহাসিতে ফেটে পড়ে আর শক্ত মুখে দাঁড়িয়ে রয়েছে। রাগে তার হাত পা কাঁপছে। মিসেস জুলি হঠাৎ হাসি থামিয়ে বললেন, ডিলারকে আমি ভালোবাসতাম। ডিলার আমাকে আমার ভালোবাসা পেয়ে একটু একটু করে ভালো হয়ে যাচ্ছিল। কিন্তু তুই কি করলি? আমার ডিলারকে মেরেই ফেললি। এমনকি আমার 10 বছরের ছেলেকেও মেরে ফেললি তুই। তখন মনে হয়নি আরাম? তোর খালা কিভাবে বাঁচবে স্বামী সন্তান ছাড়া, ভালোবাসা ছাড়া? না ওই আকবর হোসেন ভেবেছে, না তুই ভেবেছিলি? আকবর আমাকে সাহায্যও করেনি, কারণ আমি তার অমতে বিয়ে করেছি। আমাকে একবারে নিঃস্ব করে দিয়েছিলি তোরা। তাই আমি তোদেরকে সব থেকে কাছের মানুষ মেহবিনকে শেষ করে দিতে চেয়েছিলাম। বুঝতে চেয়েছিলাম কাছের মানুষের মৃত্যু ঠিক কতটা কষ্ট দেয়, কতটা গভীর যন্ত্রণা হয়। আমার আজও মনে পড়ে আমার বুক শূন্য করে আমার
ছোট্ট ছেলেটার লাশ আমাদের বাড়ির এসেছিল। এইদিকে ডিলারের লাশ, আরেকদিকে আমার ছেলের লাশ। আমার কি অবস্থা হয়েছিল সেদিন। আচ্ছা, আমার ছোট্ট ছেলেটা কি করেছিল? কেন মেরেছিস তাকে? মিসেস জুলির কথা শুনে আরহামের মনে পড়ে যায় 3 বছর আগের কথা। গোপন সূত্রে সে জানতে পেরেছিল ডিলার আজ বড় মাফিয়া রিকের সাথে ডিল ফাইনাল করতে এসেছে শহরের এক ক্লাবে। রিকের সাথে এক পর্যায়ে বেশ ঝামেলা হয় ডিলারের সাথে তার ছোট ছেলেটিও ছিল। ডিলারকে মারতে গিয়ে তখন ডিলারের ছেলের উপর গুলি ছুড়ে রিক। তখন পাগল প্রায় হয়েই রিকের উপর পাল্টা গুলি চালায় ডিলার। উপর মহলের নির্দেশে আরহামরা সেখানে গিয়ে আক্রমণ করে, কিন্তু ডিলার পালিয়ে যেতে নিলেই আরহাম তাকে এনকাউন্টার করে। তখন সেই গুলিতে মারা যায় ডিলার। কিন্তু রিগের লোকরা মিসেস জুলিকে ভুল তথ্য দিয়েছে যে ডিলারের সাথে তাদের ছেলেকেও আরহাম মেরেছে। আরহাম কিছুক্ষণ চুপ থেকে শান্ত গলায় বলে, ডিলার তার অন্যায়ের জন্য শাস্তি পেয়েছে, কিন্তু ইরাককে আমি মারিনি। আপনি এতদিন ভুল জেনেছেন। রিক মেরেছিল ইরাককে। মিসেস জুলি আরহামের দিকে তাকাতেই আরহাম মাথা নাড়িয়ে ঘৃণা সুরে বলে ওঠে, একজন অপরাধীর জন্য এতদিন ধরে কম পাপ করেননি আপনি। ভুলটাকে পুঁজি করে আমার প্রেয়সীকে টার্গেট করে আমাদের শাস্তি দিতে চেয়েছিলেন, কিন্তু দিন শেষে আদৌ কি পেলেন আপনি? একজন মেয়ে আজ তার জীবন হারাতে চলেছে শুধুমাত্র আপনার জন্যে। আমি আপনাকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার চেষ্টা করব। মনে রাখবেন, জেলে আজীবন একরাশ মানসিক অশান্তি নিয়ে পচে মরবেন আপনি। কথাটি বলি আরহাম বেরিয়ে যায় গটগট পায়। অপরদিকে মেহবিন নামাজে দুহাত তুলে মোনাজাত করে আল্লাহর দরবারে অন্তুর জন্য দোয়া করে। অতঃপর নিজেকে শান্ত করে ধীর পায়ে অন্তুর ক্যাবিনের দিকে যায়। হয়তো যা করেছে তারপরে তার উপর কোনো প্রকার ঘৃণা নেই মেহবিনের। নিজের জীবনকে বিপন্ন করেই মেহবিনকে বাঁচিয়েছে সে। অন্তুকে দেখার শক্তিটুকুও পাচ্ছে না সে ক্যাবিনের বাইরে দাঁড়িয়ে আশেপাশে তাকাচ্ছে। তার আঁখি চূড়া শুধুমাত্র তার আরহাম সাহেবকেই খুঁজে বেড়াচ্ছে। অবশেষে একজোড়া ভরসার হাত খুঁজে পেল মেহবিন। আরহাম এসে শক্ত করে মেহবিনের হাতখানা মুঠোয় ভরে নিল। আরহামকে দেখেই শক্ত করে জড়িয়ে ধরল মেহবিন। হেঁচকে তুলে কাঁদতে কাঁদতে সে বলে উঠল, আরহাম সাহেব। আর কিছু বলতেই পারল না সে। সময়ের সাথে সাথে তার কান্নার বেগ বৃদ্ধি পাচ্ছে। আরহাম মেহবিনের মাথায় হাত বুলিয়ে বলল, কোনো চিন্তা করো না প্রেয়সী। আজ অন্তর অবস্থার জন্য যারা দায়ী, যাদের জন্য এতদিন আমরা কষ্ট পেয়েছি, আলাদা থেকেছি, আজ সকলকে তোমার আরহাম সাহেব শাস্তি দিয়েছে। মিসেস জুলির সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা আমি করব। আরহামের কথা শুনে কিছুটা হলেও শান্ত হলো মেহবিন। তাদের কথার মাঝে একজন মধ্যবয়স্ক মহিলা দৌড়াতে দৌড়াতে মেহবিনের কাছে ছুটে আসে। তিনি সম্পর্কে অন্তুর মা। অন্তুর মাকে দেখে মেহবিন অন্তুর মায়ের হাত ধরে বলে, আন্টি আপনি এখানে? আপনি এই শরীর নিয়ে কেন আসতে গেলেন? অন্তুর মা কাঁদতে কাঁদতে বলে, আমি নিউজ দেখেছি মা, আমি কি করে না এসে পারি মা বলো। ছোটবেলা থেকে কম কষ্ট করেনি আমার মেয়ে, সে আজ মৃত্যু পদযাত্রী। আজ আমার মেয়ে সমাজের কাছে ধর্ষিতা। আমি কি করে সহ্য করব মেয়ের এই দশা? অন্তু মায়ের কথা শুনে মেহবিন কি বলবে বুঝতেই পারছে না। আজ অন্তু তাকে না বাঁচালে সেও আজ ধর্ষিতা রূপে সমাজের কাছে পরিচিত পেত। তখন কেমন হতো তার জীবন? অন্তুর মা ফের বলে, মেহুমা, আরাম বাবা, আমাকে তোমরা আমার মেয়ের কাছে নিয়ে চলো দয়া করে প্লিজ। অন্তুর মায়ের কথায় অন্তুর মাকে কেবিনে নিয়ে আসা হয়। আরিয়ানকে অন্যান্য ডক্টররা বোঝাতে বোঝাতে ক্লান্ত, কিন্তু আরিয়ান কিছুতেই বুঝতে চাইছে না যে অন্তু বাঁচবে না। ডক্টর শৌভিক বলে, ডক্টর আরিয়ান, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওনার শরীর থেকে অনেক ব্লাড লস হয়ে গিয়েছে, ওনাকে বাঁচানো সম্ভব নয়। শৌভিকের কথা শুনে মেহবিন থমকে যায়। অন্তুর মা মুখ চেপে কেঁদে ওঠে, জাস্ট স্টপ। আমি আরো বড় বড় ডক্টর হায়ার করব। দরকার পড়লে আমি আমার অন্তকে দেশের বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো, তবু ওকে বাঁচাতেই হবে। কথাটি বলি আরিয়ান অন্তুর পাশে বসে অন্তুর গালে হাত রেখে অনুরোধের সুরে বলে, অন্তর, ওই অন্তর, দয়া করে চোখ খোলো লক্ষ্মীটি। দেখো, কেউ তোমার উপর রেগে নেই, সবাই তোমাকে ভালোবাসে। আমিও তোমাকে অনেক ভালোবাসি। কখনো বলা হয়ে ওঠেনি, তবে আজ বলছি, হ্যাঁ, আমার মনের খিনি অন্তর নামের মেয়েটি বসবাস, যে হুট করে ঝড়ের মতো আমার জীবনে এসেছিল, কিন্তু আমি তাকে ঝড়ের মতো হট করে আমার জীবন থেকে বিলীন হয়ে যেতে দিব না।
আরিয়ান কথাটি বলেই কেঁদে ফেলে। আরহাম গিয়ে আরিয়ানের কাঁধে হাত রাখে। বড্ড বেশি ভালোবেসে ফেলেছে তার ভাই অন্তুকে। সে নিজেও উপলব্ধি করেছে ভালোবাসার মানুষকে হারানোর যন্ত্রণাটা কতটা তীব্র। তখনই অন্তু হুট করে মৃদু মৃদু করে আঁখি জোড়া মেরে তাকায়। মেহবিন তা দেখে খুশি হয়ে বলে, সবাই দেখো অন্তর জ্ঞান ফিরছে। আরিয়ানও তা দেখে খুশি হয়ে অন্তুর হাত ধরে বলে উঠি, আমি জানতাম তোমার কিছু হবে না, আল্লাহ ঠিক আমার প্রার্থনা শুনবে। অন্তু মেহবিনকে হাত বাড়িয়ে ডাকে। মেহবিন অন্তুর কাছে গিয়ে অন্তুর কপালে চুমু দিয়ে বলে, এখন সব ঠিক হয়ে যাবে অন্তু। তুই আমার জন্য যা করলি, এখন তুই শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে যা। অন্তু জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলে, আমি আমার বেইমানের শাস্তি পেয়েছি মেহু। তুই আমাকে সবসময় ভালোবেসেছিস, কিন্তু আমি শেষে তোকে বিপদের মুখে ঠেলে দিলাম। প্লিজ অন্তু, এইসব কথা বাদ দাও, অনেক হয়েছে তো। আরহামের কথায় অন্তু বলে ওঠে, না, আরহাম ভাইয়া আমাকে বলতে দিন, আমি অনেক বড় অন্যায় করেছি। আপনারা বড় মনের মানুষ, তাই আমাকে ক্ষমা করে দিয়েছেন। আমার হয়ে শুধু একটা উপকার করবেন আপনারা, আমার অসুস্থ মাকে দেখে রাখেন। আমি ছাড়া আমার মায়ের কেউ নেই। কথা বলার মানে কি? কিছুই হবে না তোমার, আমি একজন ডক্টর হয়ে বলছি তোমায়। আরিয়ানের কথায় অন্তু আলতো হেসে জবাব দেয়, সময় আজ বড্ড কম আরিয়ান ভাইয়া। ওদের কথা শুনে সকলে অবাক হয়ে ওঠে। সময় কম মানে? কিছু হবে না তোমার, আমি তোমায় আগলে রাখবো আমার মনের গহীনে, রেখে দিব আজীবন। আমি তো সব সময় আপনার মনের গহীনে ছিলাম, আছি, আজীবন থেকে যাব। এখন আমাকে আমাদের ক্ষণিকের ভালোবাসার স্মৃতিকে নিয়ে বিদায় নিতে হবে। বিচ্ছেদ যে আসন্ন। আমাদের ভালোবাসার কাছে দুনিয়ার সকল বিচ্ছেদ ফিকে হয়ে যাবে অন্ত। তুমি থেকে যাও শুধু। থেকে গেলাম আপনার হয়ে, কথা দিলাম আমি না থাকলেও আপনি সর্বদা আমায় ক্ষণে ক্ষণে প্রকৃতির মাঝে উপলব্ধি করবেন। ভালোবাসি, বড্ড ভালোবাসি আপনাকে। আমি বেইমানি করলেও আমার ভালোবাসায় কোনো মিথ্যে ছিল না আরিয়ান ভাইয়া। আরিয়ান শুধু চুপচাপ হাত মুঠো করে অন্তুর কথাই শুনে যাচ্ছে। হুট করে অন্তুর শ্বাসকষ্ট বেড়ে যায়, চোখে মুখে ভয়ঙ্কর অন্ধকার হানা দিচ্ছে। মৃত্যু চেয়ে আস্তে আসন্ন, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবুও বহু কষ্টে সে আরিয়ানের দিকে হাত বাড়ি অনুনয়ের সুরে বলে, শেষবারের মতো আমায় একটু ভালোবাসা দেবেন আরিয়ান। আমার যে আপনার ভালোবাসার বড্ড বেশি প্রয়োজন। আরিয়ান ছুটে গিয়ে শক্ত করে অন্তকে বুকে জড়িয়ে ললাটে ভালোবাসার স্পর্শ এঁকে দিয়ে বিড়বিড় করে বলে, তোমায় আমি হৃদয় মাঝে আবদ্ধ করে নেব, কোথাও যেতে পারবে না তুমি। অন্তু মুচকে এসে আরিয়ানের শার্টের কলার চেপে ধরে। আস্তে আস্তে আরিয়ানের বুকে ঢলে পড়ে। তার শরীর ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসে, হৃদস্পন্দন থেমে যায়। আরিয়ান তা উপলব্ধি করতে পারে। আরিয়ানের আঁখি জোড়া বেয়ে টুকটুক করে জল অন্তুর নিবদ্ধ আঁখি জোড়াতে গড়িয়ে পড়ে। মেয়ের মৃত্যুতে অজ্ঞান হয়ে পড়ে অন্তুর মা। আরহামও মাথা চেপে বসে পড়ে। মেহবিন স্তব্ধ হয়ে পড়ে। মায়েরা এসে এমন দৃশ্য দেখে কেঁদে ফেলে। আরিয়ান অন্তুর নিথর দেহকে আঁকড়ে ধরে বসে থাকে। হুট করে কারো হাতে শীতল স্পর্শে কেঁপে উঠতেই নিজের শাড়ি খামচে ধরল মেহবিন। আঁখিজোড়া অদ্ভুত ভালো লাগা নিয়ে নিবদ্ধ করে ফেলল। কারণ সে জানে বরাবরের মতো তার সামনেই তার ভালোবাসার মানুষ, তার আরহাম সাহেব রয়েছে। আরহাম হাত বাড়িয়ে মেহবিনের ললাটে চুমু দেয়। ললাটে টিপখানা ঠিক করে দিল। হলুদ রঙের শাড়ি, তার সাথে কাঠগোলাপের গহনাতে অপরূপ শুভ্রের ন্যায় সৌন্দর্য ফুটে উঠেছে তার প্রেয়সী মুখশ্রীতে। মুখে নেই কোনো আলাদা কৃত্রিম সাজের ছোঁয়া। আরহামের নির্দেশে মেহবিনের মুখশ্রীতে কোনো প্রকার কৃত্রিম মেকআপের প্রলেপ দেওয়া হয়নি। সাধারণ সাজের মাঝে অসাধারণ সৌন্দর্য ফুটে ওঠে মেহবিনের। আজ মেহবিন এবং আরহামের গায়ে হলুদ। হ্যাঁ, আজ শত বাধা অতিক্রম করে আবারও এক হতে চলেছে তারা। অন্তু মারা যাওয়ার 3 মাস পেরিয়ে গিয়েছে। এই 3 মাস মেহবিন নিজের বাড়িতেই ছিল তার বাবার সাথে। কারণ সামনে তার ইয়ার চেঞ্জ পরীক্ষা ছিল। শিরিন বেগম ঠিক করেছিলেন পরীক্ষা শেষে অনুষ্ঠান করে ঘরের বউকে স্বীকৃতি দিয়ে ঘরে তুলবেন। অন্তু চলে যাওয়াতে সকলের মনের উপর বেশ প্রভাব পড়েছিল। বিশেষ করে আরিয়ানের উপর বেশ ক্ষতিকর প্রভাব পড়ে সে এক প্রকার ছন্নছাড়া হয়ে গিয়েছে। যদিও সকলের সামনে নিজেকে ঠিক দেখালেও দিন শেষে রাতের অন্ধকারে অন্তুর বিরহে তার বুক কেঁদে ওঠে। অভ্র অস্ট্রেলিয়াতে চলে গিয়েছে। সেই ধর্ষক এবং মিসেস জুলি এখনো জেলে। তাদের রায় এখনো আদালত দেয়নি, তবে কেস চলছে। সব মিলিয়ে সকল প্রতিকূলতাকে কাটিয়ে আরহাম এবং মেহবিনের কালকের আবারও বিয়ে সম্পন্ন হবে। মেহবিনের ঘরে তার কাজিনরা তাকে সাজিয়ে চলে গিয়েছে। তখনই সকলে অগোচরে সেখানে হুট করে আরহাম চলে আসে।
আরহামের ছোঁয়ায় মেহবিন লজ্জায় মুখ ফিরিয়ে চলে যেতে নিলেই আরহাম মেহবিনের হাত খপ করে ধরে। তার মুখ মেহবিনের কানের নিকট নিয়ে ফিসফিসে আওড়ালো। ওগো হৃদয় হরণী, আমার হৃদয়খানা চুরি করে পালিয়ে যাচ্ছ? ভুলে যেও না, অফিসার আরহামের চোখকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। আমি চুরি করেছি আপনার হৃদয়, ইস বলেই হলো। মেহবিন কিছুটা আদর দিয়ে কথাটি বলে। মেঝের দিকে তাকিয়ে রইল। আরহাম মেহবিনকে টেনে মেহবিনের ললাটে থাকা কেশগুলো আলতো করে সরিয়ে কানে গুঁজে দিয়ে বলল, চুরি তো অবশ্যই করেছ, তাও আবার বিরাট চুরি, হৃদয় হরণের মতো চুরি। এর শাস্তি বেশ কঠিন হবে কিন্তু। সামান্য হৃদয়টুকুই তো চুরি করেছি, তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেল শুনি? মেহবিন মুখ দেখে প্রশ্ন করলো আরহামকে। আরহাম আলতো হেসে জবাব দিয়ে বলল, বেশ বিরাট ক্ষতি হয়ে গিয়েছে ম্যাম। আমার হৃদয় জুড়ে আপনি এমনভাবে বিচরণ করছেন, আমার 7 দিনে আপনাকে দূরে সরানোর। মেহবিন চুপ থাকলো। আরহাম আবারও বলে উঠলো, কখনো ছেড়ে যেও না প্রেয়সী, তুমি যে আমার ব্যক্তিগত সুখ। মেহবিন আরহামের বুকে মাথা রেখে উত্তর দেয়, কখনো ছেড়ে যাব না, মৃত্যু ব্যতীত কেউ আপনার থেকে আমায় আলাদা করতে পারবে না। দরজার উপাস থেকে ডাক পড়তে আরহাম এবং মেহবিনের হুঁশ ফিরে আসে। সকল কাজীরা মেহবিন এবং আরহামকে দেখে একত্রে হুহা করে হেসে ওঠে। একজন হাসতে হাসতে বলে, কি আরহাম ভাই, বউকে না দেখে থাকতে পারছো না? আরেকজন তাল মিলিয়ে বলে, মেহবিন কি কম চাই নাকি? দেখিস না কিভাবে বরকে জড়িয়ে রয়েছে, যেন কেউ এসে তার একটু হ্যান্ডসাম বরকে টুকুস করে নিয়ে চলে যাবে। আরেক দফা সবাই হেসে উঠল। মেহবিন তৎক্ষণাৎ আরহামকে ছেড়ে দিয়ে শাড়ি আঁচল ধরে বারবার মুছড়ে যাচ্ছে হাত। আরহাম নিচের দিকে তাকে আলতো করে মুচকে হাসে। মেহবিন এক পলক সেই হাসির দিকে তাকায়। আরহামের আলতো মুচকে হাসি যেন তার সৌন্দর্যকে দ্বিগুণ বৃদ্ধি করে তুলেছে। আরহাম এবং মেহবিনকে স্টেজে নিয়ে যাওয়া হয়, কিন্তু আরহাম বায়না ধরেছে তার বউকে সে সর্বপ্রথম হলুদ লাগিয়ে দেবে। আরহামের আবদারে সে আলতো করে মেহবিনের ললাটে সামান্য হলুদ ছুঁয়ে দিয়ে চুমু দিয়ে দেয়। আরহামের আবদারে সে আলতো করে মেহবিনের ললাটে সামান্য হলুদ দিয়ে চুমু দিয়ে দেয়। সকলে তা দেখে মুচকে মুচকে হাসতে থাকে। মেহবিন তাতে আরেক দফা লজ্জা পেল। আরহামের তাতে বিন্দুমাত্র লজ্জা নেই। সে তো হাতে হাত দিয়ে তার লজ্জাবতী বউকে দেখতে ব্যস্ত। আরহাম ফিসফিস করে শুধায়, ওগো আমার লজ্জাবতী, এখনই সব লজ্জা পেয়ে বসলে বুঝি চলবে? বাসর রাতের জন্যও তো কিছু মনের কুঠিরে জমিয়ে রাখতে পারো, তাই না? আরহামের শীতল কথাগুলো শুনে শরীরে এক আলাদা শিহরণ বয়ে যাচ্ছে মেহবিনের। আজই যেন লজ্জায় মেরে ফেলবে আরহাম নামক অসভ্য লোকটি। সকলে একে একে এসে মেহবিন এবং আরহামকে হলুদ লাগিয়ে যাচ্ছে। দূর থেকে এমন সুন্দর দৃশ্য উপভোগ করে যাচ্ছে অন্য একজন। দুজনকে মুগ্ধ নয়নে দেখে যাচ্ছে মায়েরা। সাদা কাতান শাড়িতে বেশ সুন্দর লাগছে তাকে। খোপা করে চুলে নেই কোনো ফুলের সাজ, থাকবে কি করে? সে একসময় যাকে নিজের খোপাতে ফুল গুজে দেওয়ার অধিকার দিতে চেয়েছিল, সে আজ অন্য কারো। নাচাতেও বুকটা হাহাকার করে ওঠে মায়েরার। চিৎকার করে কাঁদতে চায় আঁখি জোড়া। তবু প্রিয় মানুষটিকে সুখী দেখে নিজের কাছে ভালো লাগছে তার। সেই নিজের ভালোবাসার মানুষকে না পেলেও তার ভালোবাসার মানুষ তার ভালোবাসাকে পেয়েছে। মায়েরা স্টেজে যাওয়ার ধৈর্যটুকু পাচ্ছে না। সেখানে গেলে যদি কেঁদে ফেলে, সকলে যদি টের পেয়ে যায় তার মনের গহিনী যে রয়েছে সে আর কেউ নয়, স্বয়ং আরহাম, তখন ব্যাপারটা কেমন হবে? অত্যন্ত জঘন্য হবে। মায়েরা আরহাম এমনকি মেহবিনও বিব্রত পরিস্থিতিতে পড়ে যাবে। তাই দূরেই দাঁড়িয়ে থাকে মায়েরা। শিরিন বেগম এবং আকবর হোসেন নিজের ছেলে মেয়েকে একসাথে দেখে বেশ খুশি। অবশেষে তারা এক হতে চলেছে, কিন্তু শিরিন বেগমের চিন্তা এখনো শেষ হয়নি। আরেন অবস্থা তাকে ভাবাচ্ছে। সেটা হসপিটালেই পড়ে থাকে সারাদিন। রাতে দেরি করে বাসায় ফিরে সেই সকালে বেরিয়ে পড়ে। শুধুমাত্র নিয়ম করে মাকে ওষুধ খাইয়ে চলে যায়। তার প্রাণবন্ত ছেলেটি হুট করে এমন ছন্নছাড়া হয়ে গেল। নিজের বেস্ট ফ্রেন্ড মেহবিন এবং নিজের বড় ভাইয়ের গায়ে হলুদের প্রোগ্রামেও থাকার তার সময়ও হলো না। এত ব্যস্ত সে, যদিও সব তার অজুহাত। তিনি জানেন তার ছেলে সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছে। এদিকে তার হাতেও সময় কম। শরীর দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে। বড় ছেলেটি সংসারী হলেও ছোট ছেলেটির কি হবে তা নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন তিনি। রাত প্রায় 3টার দিকে নিজের গাড়ি নিয়ে বাড়ির গেটে প্রবেশ করে আরিয়ান। বিয়ে বাড়ির সজ্জায় ফুটে উঠেছে তালুকদার বাড়ি। এত রাতেও কি সুন্দর আলো রেশ চকচক করছে পুরো বাড়িতে। গভীর রাত হওয়ায় সকলে ঘুমের রাজ্যে পাড়ি দিয়েছে। অন্ধকারে তীব্র যন্ত্রণা শুধু আরিয়ানের মনে বিষাদের দাগ কেটে ফেলেছে।
আরেন কিছুক্ষণ আগেও অন্তুর মাকে নিজে গিয়ে দেখে এসেছে। ভদ্র মহিলাকে নিজের মায়ের মতো যত্ন করেন, নিজে হসপিটালে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে। আরিয়ান নিজের কক্ষে যায় না, তাদের বাগানের ধারের কাছে একটা সুইমিং পুলের সামনে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে মৃদু মৃদু বাতাস এসে তাকে ছুঁয়ে দিচ্ছে। গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজে যাচ্ছে, তবু সে ঠায় নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বারংবার অন্তুর কথা মনে পড়ছে তার। অনেক ভালোবেসে ফেলেছিল তাকে। তার কথা মতো এই প্রকৃতির মাঝে নিজের মনের গহীনে থাকা প্রিয়াকে খুঁজে বেড়ায় আরিয়ান, উপলব্ধি করে গভীরভাবে। আরিয়ান কিছুক্ষণের জন্য আখিজোড়া বন্ধ করলেও তার আখিজোড়ায় ভেসে উঠে অন্তরে হাসি মাখা স্নিগ্ধ মুখশ্রীখানা। বাড়িতে তাই এক হাতে কফি নিয়ে বৃষ্টি উপভোগ করছিল মায়েরা। আরহামের বিয়ে উপলক্ষে সে এখন আরহামের বাড়িতেই রয়েছে, কিন্তু যতই ভালো থাকার নাটক করুক, দিন শেষে আরহামকে হারানোর বেদনা তার বুকটাও হুহু করে কেঁদে ওঠে। তখনই তার চোখ যায় বাগানে থাকা একজন বেদনাদায়ক প্রেমিকের দিকে। মৃত প্রেমিকার শোকে একেবারে ছন্নছাড়া হয়ে গিয়েছে মানুষটি। মায়ের মনে পড়ে যায় আরিয়ান আগে কত ঝগড়া করত, কত হাসাতো সকলকে। সেই দিনগুলো বড্ড মিস করছে সে। সেই চঞ্চল ছেলেটি এমন বিষাদময় পরিণতি না হলেও পারত। মায়ের আকাশের পানে তাকিয়ে বলে, কি অদ্ভুত না, সৃষ্টিকর্তা চাইলেই মিলন ঘটিয়ে দিতে পারতো তাদের, অথচ তা ঘটল না। তার বদলে রেখে রাখলো একরাশ বিষাক্ত বিচ্ছেদের যন্ত্রণা। সেই একই যন্ত্রণা পুড়ে ছাই হয়ে যাচ্ছি আমিও। কি চাইছে তবে সৃষ্টিকর্তা? আরিয়ানের জন্য বড্ড খারাপ লাগছে মায়ের। সে এক পা দুপা করে বাগানের দিকে এগিয়ে গেল, হাতেই তার ছাতা। তখন শুনতে পেল আরিয়ানের মনের গহীনে ক্ষতটির আর্তনাদ। হ্যাঁ, আজ ছেলে হয়েও সে কাঁদছে, কিন্তু অন্তুর মৃত্যুতে সে কাঁদেনি। শক্ত পাথরের নেই অন্তুর লাশ বুকে নিয়ে বসেছিল, তবে আজ সে কাঁদছে। কাঁদতে কাঁদতেই অন্তুকে অনুভব করে বলছে, যাকে হিনা আমি শূন্য, যার বিহনে দহনে আমার হৃদয়খানা ছাড়খাড়। অদ্ভুত হলো সত্যি, আমার মনের গহীনে রয়েছে সে এখনো। মায়েরা কি মনে করে যেন আরিয়ানের কাঁধে হাত রাখলো। মায়েরা কাঁধে হাত রাখতেই আরিয়ান সঙ্গে সঙ্গে পেছনে ঘুরে মায়েরাকে শক্ত করে জড়িয়ে ধরে, যেন সে এই মুহূর্তে জড়িয়ে ধরার একটা মানুষ খুঁজে বেড়াচ্ছিল। মায়েরা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। অজান্তেই তার হাত আরিয়ানের পিঠে চলে যায়। আরিয়ান মায়েরাকে জড়িয়ে ধরে কেঁদেই চলেছে আর বিড়বিড় করে বলছে, কেন আল্লাহ আমার থেকে আমার অন্তকে কেড়ে নিল? ও তো নিজের ভুলে শাস্তি পেয়েছিল, তাই না? তবে আল্লাহ কেন ওকে এত বড় শাস্তি দিল? আমিও যে বড্ড শাস্তি পেয়ে যাচ্ছি। আমি পারছি না অন্তকে ছাড়া থাকতে। প্লিজ ফিরে এসো অন্ত। আরিয়ানের আর্তনাদে মায়ের আঁখি জোড়াও বেয়ে জল গড়িয়ে পড়ছে। আরিয়ান বেশ কিছুক্ষণ পর কান্না থামিয়ে যখন উপলব্ধি করেছি সে আবেগে মায়েরাকে জড়িয়ে ধরে রেখেছে, তৎক্ষণাৎ সে মায়েরাকে ছেড়ে দিল। নিজের মাথা নুয়ে বিনয়ের সহিত কিছুটা অপরাধী ন্যায় বলে, সরি মায়েরা, প্লিজ আমাকে ভুল বোঝো না। আমি আসলে। আরিয়ানকে থামিয়ে আরিয়ানের দিকে একটা ছাতা এগিয়ে দিয়ে বলে, সমস্যা নেই, আমি বুঝেছি। এই নাও ছাতাটা। ভিজে গিয়ে কিন্তু জ্বর এসে পড়বে, তখন তোমার ভাই নিজের বিয়ের ফলে তোমার পিছনেই ছুটে বেড়াবে, বিশেষ করে তোমার অসুস্থ মা। লাগবে না, কোনো জ্বর টর আসে না আমার। তুমি এখন চলে যাও, আমি নিজেকে ঠিক সামলাতে পারবো। আরিয়ান কিছুটা বিরক্ত নিয়ে এই কথাগুলো বলে। পকেট থেকে সিগারেট বের করে নিলে মায়েরা তা নিয়ে দ্রুত ফেলে দেয়। আরিয়ান মায়েরার এমন আচরণে চরম ক্ষিপ্ত হয়ে যায়। ফেবিকে বলে, সমস্যা কি তোমার? বলছি না চলে যেতে। সমস্যা তো অবশ্যই রয়েছে। ডক্টর হয়ে হেলথের জন্য ক্ষতিকর সিগারেট খাবে তা তো মোটেও ঠিক নয়। অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, এখন তো নিজেকে সামলাও। তোমার মতো আমিও বলতে গেলে একই সিচুয়েশনেই রয়েছি। যদিও তোমার যন্ত্রণা তীব্র, কিন্তু আমার অবস্থা দেখো। তুমি তাও এইভাবে বেঁচে আছো। তোমার প্রিয় মানুষটা বেঁচে নেই বলে তুমি তাকে হারিয়েছো, কিন্তু আমি, আমার ভালোবাসার মানুষ তো বেঁচে থেকেও আমার হলো না। সে কাল হবে অন্য কারো। ভালোবাসার মানুষ অন্য কারো হয়ে যাবার ব্যথা সহ্য করেও কিন্তু আমি দিব্যি নিজেকে ঠিক রেখেছি, তাহলে তুমি কেন পারবে না? আন্টির অবস্থা দেখেছো তুমি? মানুষটা তোমার শোকে কাতর, প্রায় লাস্ট স্টেজে আছেন এখন উনি। ওনার শেষ সময়ে যদি তিনি মানসিক অশান্তিতে ভোগেন, সেটা ওনার জন্য কতটা ক্ষতিকারক হবে বুঝতে পারছো তুমি? নিজের জন্য না হলেও নিজের মা, নিজের পরিবারের জন্য নিজেকে এইবার একটু সামলাও দয়া করে। মায়ের কথাগুলো শুনে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ায় সে। সত্যি তাকে এইবার নিজেকে সামলাতে হবে। অন্তুকে সে আজীবন মনের গহীনে রেখে দিবে, কিন্তু নিজের পরিবারের জন্য হলেও তাকে এগিয়ে যেতে হবে, সামলাতে হবে নিজেকে।
সে হাত বাড়িয়ে মায়ের হাত থেকে ছাতা নিয়ে নেয়। মায়েরাকে ভিজতে দেখে সে নিজেও মায়ের মাথায় ছাতা ধরে। মায়েরা আলতো হাসে। দূর থেকে নিজের বারান্দায় দাঁড়িয়ে সমস্ত কিছুই গভীরভাবে পর্যবেক্ষণ করেন শিন বেগম। অনেক বড় পাথর যেন বুক থেকে সরে গেল তার। অদাতেই মুচকে হাসি দেন তিনি। তার ছন্নছাড়া ছেলেটির জীবনে ছন্ন ফিরিয়ে দিতে অবশেষে মহান আল্লাহ তাআলা কাউকে পাঠিয়ে দিলেন। আর তার কোনো চিন্তা নেই তার। বৃষ্টির মাঝে আরহামের কথা বেশ মনে পড়ছে মেহবিনের। বৃষ্টি আসলেই যেন অজানা এক লজ্জা তাকে ঘিরে ধরে। 2 মাস আগে সেই বৃষ্টি ভেজা রাতের কথা মনে পড়তেই সে এক প্রকার লজ্জায় মুখ ঢেকে ফেলে। ভার্সিটির ক্লাস শেষে মেহবিনের ফিরতে বেশ রাত হয়ে গেছিল। কিছু প্রজেক্টের কাজ ছিল তার, তাই সে আরহামকে কল করে জানায় সে যেন আজ মেহবিনকে এসে নিয়ে যায়। আরহামও নিজের অফিস থেকে বেরিয়ে মেহবিনের ভার্সিটিতে আসে, কিন্তু সেখানে মেহবিনের বান্ধবীরা আরহামকে কালো স্যুটে দেখে এক প্রকার ফিদা হয়ে বেশ প্রশংসায় ভাসিয়ে দেয় আরহামকে। সেসব কথা কানে আসতেই রেগে ফেটে পড়ে মেহবিন। সে রাগ করে আরহামকে ছেড়ে একাই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আরহামও মেহবিনের হাত খপ করে ধরে বলে, সমস্যা কি তোমার? এইভাবে চলে যাচ্ছ কেন? আহমের প্রশ্নে মুখ ঘুরিয়ে মেহবিন রাগে ফুসতে ফুসতে বলে, আমার আবার কিসের সমস্যা? যান যান, ওইসব শাকচুনিদের কাছে যান। ওদের তামিল হিরো আপনি, তামিল হিরো তো আপনার কাছে ফ্রেন্ড। আর আপনি কি সুন্দর করে শুনছিলেন, একটিবার প্রতিবাদও করেননি। আহাম মাথায় হাত দিয়ে ফেলে। তার প্রেয়সী আজ খুব খেপেছে। আহাম হতাশার সুরে বলে, তো আমি কি করব? এইগুলো নর্মালি নাও। আরহাম হাসান তালুকদারের প্রতি সবসময়ই এই ক্রাশ টাইপ ব্যাপারটা রিলেটেড ছিল। এইগুলো কমন ব্যাপার। কেন, আমরা ভার্সিটি থাকাকালীন একজন তো আমার জন্যে সুইসাইডও করার চেষ্টা করেছিল। যদিও মেয়েটা যথেষ্ট সুন্দরী ছিল, সব ছেলেরা হাবুডুবু খেত তার প্রেমে, কিন্তু তাও তার মতো সুন্দরীকে আমি তোমার জন্যে ইগনোর করেছি। ওই যে ছোটবেলার সেই এক প্রেমে পড়েছি, সেই প্রেমের মায়া থেকে আর সরতেই পারলাম না। সেদিক থেকে এই মেয়ের কাছে তোমার এইসব ভার্সিটির ফ্রেন্ডরা কিছুই নয়, বুঝলে? আরামের মুখে অন্য কারো সৌন্দর্যের কথা শুনে আরো আরেক দফা রেগে যায় মেহবিন। চিৎকার মেরে বলে ওঠে, তো সেই মেয়েকেই বিয়ে করতেন? এতই যখন বিশ্ব সুন্দরী ছিল সে, আমাকে কেন বিয়ে করছেন? আমাকে কেন বিয়ে করেছেন? আমিও চলে যাব, অনেক দূরে চলে যাব, কোথাও খুঁজে পাবেন না আমাকে, তখন বুঝবেন মজা। মেহবিনের কথা শুনে বুকে মোচড় দিয়ে উঠে আরহামের। তার মস্তিষ্কে হুট করে একরাশ ক্ষোভ চেপে বসে। সে খপ করে মেহবিনের হাত ধরে চেঁচিয়ে বলে, কি কখন ধরে চলে যাব বলছো? হ্যাঁ, এখন তুমি চাইলেও আমার থেকে কোথাও যেতে পারবে না। দুনিয়ার কারো সাধ্য নেই আমার মনের গহীনে থাকা প্রেয়সীকে আমার থেকে দূরে সরানোর। মাইন্ড ইট। কথাটি বলে আরহাম মেহবিনকে জোর করে নিজের গাড়িতে বসিয়ে দেয়। মেহবিন যথেষ্ট ছটফট করে চলেছে। গাড়ি থেকে নেমে যাওয়ার জন্য মেহবিন কিছুটা ন্যাকা কান্না করে বলে, এমন করলে আমিও কিন্তু অন্তুর মতো একদিন চলে যাব। কথাটি বলতে গিয়ে মেহবিন থেমে যায়। আরহামের আঁখি জোড়া যথেষ্ট লাল হয়ে গেছে। রাগে তার কপালে রগ স্পষ্ট ফুটে উঠছে। মেহবিন ভয়ে কেঁপে ওঠে। সে বেশি বাড়াবাড়ি করে ফেলেছে বিষয়টি। আরহাম যথেষ্ট স্পিড নিয়ে গাড়ি চালায়। মেহবিন ভয়ে চুপচাপ থাকে। ফুল স্পিডে গাড়ি চালিয়ে 5 মিনিটে নিজের বাড়ির সামনে এসে ব্রেক কষে সে। মেহবিন কিছুটা ঝুঁকে যায়। মেহবিন কিছুটা অবাক হয়ে যায়। আরহাম কেন থেকে তালুকদার বাড়িতে নিয়ে এসেছে? এমনিতেই তো সে শান্ত মেজাজের মানুষ হলেও একবার রেগে গেলে তাকে সামলানো মুশকিল হয়ে ওঠে। আরহাম বেরিয়ে মেহবিনের হাত ধরে টানতে টানতে বাড়িতে নিয়ে আসে। বাড়ি আজ সম্পূর্ণ ফাঁকা। শিন বেগমকে নিয়ে আরিয়ান 2 দিনের জন্য মালয়েশিয়া গিয়েছে চিকিৎসার জন্য। অন্যান্য কাজের স্টাফরাও আরহামকে দেখে নিজের ঘরে চলে যায় ভয়ে। আরহাম মেহবিনকে টেনে নিয়ে আসে, অতঃপর দরজা বন্ধ করে ফেলে। নিজের গায়ের ব্লেজারটা ফেলে দিয়ে মেহবিনের দিকে এগিয়ে যেতে যেতে বলে, খুব শখ না আমাকে ছেড়ে দূরে চলে যাওয়ার? আজ তুমি মাত্রাধিক কথা বলেছো, তার শাস্তি তো তোমাকে পেতেই হবে। মেহবিন কাঁপতে কাঁপতে বলে, আমি। তারপর আর কিছু বলতে পারেনি মেহবিন। আরহাম তার অধৈর্যরা নিজের অধরের দখলে নিয়ে নেয়। ভালোবাসার সাথে বেশ কয়েকটা কামড় দিয়ে দেয়। মেহবিন ব্যথায় আরহামের পিঠ খামচে ধরে। বেশ কিছুক্ষণ পরে মেহবিনের অধৈর্যরা ছেড়ে উঠে দাঁড়ায় আরহাম। মেহবিন আয়নায় নিজের ক্ষতখানা দেখে ফুপিয়ে কেঁদে ওঠে। আরহাম তা দেখে আলতো হেসে বলে, এখন থেকে বুঝে শুনে কথা বলবে, আর যতবার আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাববে ততবার এই ক্ষত দেখে নিও।
তখনই বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। বাজ পড়তে থাকে বেশ জোরে। মেহবিন দ্রুত গিয়ে আরহামকে খপ করে জড়িয়ে ধরে কাঁপতে থাকে ভয়ে। দুজনের হৃদয় একই সাথে কম্পিত হতে থাকে। আরহাম হাত দিয়ে খুব যত্ন করে মেহবিনের কাঁপা কাঁপা চিকন অধর জোড়াতে আলতো করে স্পর্শ করে। কেঁপে উঠে সারা অঙ্গ মেহবিনের। বাইরের ঝড়ের সাথে সাথে দুজনের মনেও সমান তালে ঝড় বইতে থাকে। আরহাম যেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। সে মেহবিনের কানে ফিসফিস করে অনুরোধের সুরে বলে, প্রেয়সী, আজকে আমরা আমাদের সম্পর্ককে পূর্ণতা দিতে পারি? তোমায় সম্পূর্ণ নিজের করে নেওয়ার অধিকারটুকু দিবে আমায়? আজ বড্ড ইচ্ছে করছে তোমায় নিয়ে ভালোবাসার এক সুখের সাগরে ডুব দিতে। সঙ্গী হবে আমার? মেহবিনের কি সাধ্যে আছে এমন অনুরোধকে নাকচ করা? সে তৎক্ষণাৎ আরহামের বুকে ছাপিয়ে পড়ে। নিজের প্রেয়সী ইতিবাচক উত্তরে মুচকে এসে পাজা কোলে তুলে বিছানার পরম যত্নে তাকে শুইয়ে দেয়। মেহবিন বিছানার চাদর খামচে ধরে। আরহাম আস্তে করে নিজের শার্ট খুলে মেহবিনের কপালে চুমু খেয়ে শক্ত করে তার হাত জোড়া আঁকড়ে ধরে। পাড়ি দেয় এক সুখের ভালোবাসার সমুদ্রে। সে রাতের কথা মনে পড়তে মেহবিন লজ্জায় আয়নার সামনে দাঁড়িয়ে থাকে। লজ্জায় তার ফর্সা মুখশ্রী টকটকে লাল হয়ে ওঠে। 2 মাস আগে সেই রাতে তাদের ভালোবাসার পূর্ণতা লাভ করে। মেহবিনের ভাবনার মাঝে তার প্রেমিক পুরুষ তাকে ফোন দেয়। মেহবিন তৎক্ষণাৎ ফোনটা রিসিভ করে ফেলে। অপর পাশ থেকে সুমধুর পুরুষ কণ্ঠে আরহাম শুধায়, কি করছো প্রেয়সী? মেহবিন উত্তর দেয় না, লজ্জায় মাথা নুইয়ে থাকে। অতঃপর লজ্জা মাখা কণ্ঠে উত্তর দেয়, তেমন কিছু না। হঠাৎ করে লজ্জার কারণ কি? ও, এক সেকেন্ড। তুমি বৃষ্টি দেখে আবার সেই রাতের কথা ভেবে লজ্জা পাচ্ছ না তো? সঙ্গে সঙ্গে মেহবিন ভাবে লোকটা বুঝলো কি করে। মেহবিনের ভাবনার মাঝে আরহাম ফের হেসে বলে, কালকে রাতের জন্য লজ্জাটুকু একটু রেখে দিও প্রেয়সী। মেহবিন আরহামের কথা শুনে খেপে গিয়ে বলে, অসভ্য লোক একটা। আর সঙ্গে সঙ্গে হেসে ওঠে। আজ আরহাম এবং মেহবিনের বিয়ে। মেহবিন বধূ বেশে সেন্টারে একটি বিশাল রুমে বসেছিল। তখনই শুনতে পায় আরহাম চলে এসেছে। লজ্জা আরেক দফা মুখ ঢেকে ফেলে। মেহবিনের বাবা আজ মহা ধুমধাম করে বড় সেন্টারে বিয়ের আয়োজন করেছেন। আরহামও বিলাসবহুল গাড়ি করে প্রায় 20টির মতো গাড়ি নিয়ে সেন্টারে প্রবেশ করে। তার পরনে গোল্ডেন শেডের ব্ল্যাকের মধ্যে শেরওয়ানি, চোখে কালো সানগ্লাস, বেশ সুদর্শন লাগছে তাকে। আরহামের সঙ্গে আরিয়ান এবং মায়রাও রয়েছে। আরিয়ান নিজেকে সামনে নিচ্ছে একটু একটু করে। আরহাম গিয়ে মেহবিনের সেই রুমে গিয়ে মেহবিনকে পাজা কোলে হুট করে তুলে ফেলে। মেহবিন চেঁচিয়ে বলে, ইস, কি করছেন আপনি? সবাই দেখলে কি ভাববে? কেউ কিচ্ছু ভাববে না। আমার লাল টুকটুকে বউকে আমি নিজে বিয়ের আসরে নিয়ে যাব। মনে রেখো প্রেয়সী, আজ আজীবনের জন্যে তোমায় আপন করে নিব। নিজের হাতে তোমার মনের গহীনে নিজের নাম রেজিস্ট্রি করব। আরহাম মেহবিনকে গড়ে তুলে বিয়ের আসরে নিয়ে যায়। দুজনের মধ্যে পর্দা টেনে দেওয়া হয়। কাজী সাহেব আরহামকে কবুল বলতে বলে সে তৎক্ষণাৎ কবুল বলে ফেলে। মেহবিনকে কবুল বলতে বলে মেহবিন পর্দার আড়াল থেকেই আরহামের হাসি মাখা মুখশ্রী দেখে মুচকি এসে কবুল বলে ফেলে। কবুল বলার সময় তার আখিজোড়া জলে পরিপূর্ণ ছিল। কাজে এক চরম সুখের কান্না। অবশেষে শত বাধা পেরিয়ে তারা এক হয়েছে। মেহবিনের পছন্দে কাঠগোলাপে আরহাম এবং মেহবিনের ঘরটি সাজানো হয়েছে। তার পাশে ছোট্ট ফুলে লাল ফুলে সজ্জিত করে রাখা হয়েছে। মেহবিন অপেক্ষা করছে কখন আরহাম আসবে। আজ বাসরাতে সে আরহামকে এক বিশেষ সারপ্রাইজ দিবে, কিন্তু আরহাম এখনো আসেনি। এই বাড়িতে আসার পরেই দরজায় প্রবেশের আগ মুহূর্তে আরহামে একটি কল চলে আসে। আরহাম বেরিয়ে যায়। আর মেহবিনকে কথা দিয়েছিল সে সময় মতো চলে আসবে, কিন্তু বেশ অনেকক্ষণ হয়ে গিয়েছে, তাও আরহামের কোনো খবর পাওয়া যাচ্ছে না। মেহবিনের চিন্তা হচ্ছে প্রচন্ড। সে ফোন হাতে নিয়ে আরহামের নাম্বারে ডায়াল করে, কিন্তু ফোনটা বন্ধ। এইবার সে প্রচন্ড টেনশনে পড়ে যায়। রাত পেরিয়ে যাচ্ছে, এদিকে প্রায় 3:30 বাজে। মেহবিন কল করেই যাচ্ছে, কিন্তু আরহামকে কিছুতেই সে ফোনে পাচ্ছে না। আর এক মুহূর্ত অপেক্ষা না করে আরিয়ানের দরজায় নক করে। আরিয়ান ঘুমাচ্ছিল না, অন্তর পছন্দের এক উপন্যাস পড়ছিল। তাই সে তৎক্ষণাৎ দরজা খুলতেই মেহবিনকে হাঁপাতে দেখে বলে, মেহু, কি হয়েছে তোর? তোর ভাই এখনো আসেনি আরিয়ান। আমি বুঝতে পারছি না কোথায় সে, ফোনটাও বন্ধ। কি বলছিস? বাসর রাতে ভাই হঠাৎ কোথায় গেল? আর তুই আমাকে এই কথা এতক্ষণে জানাচ্ছিস? আমি ভাবলাম তোরা সবাই ক্লান্ত, তার মধ্যে ফুপি অসুস্থ, জানলে যদি আরো অসুস্থ হয়ে যায়।
মেহবিনের কথা শুনে আরিয়ান বলে, আচ্ছা আমি দেখছি। আরিয়ানের কথার মাঝেই তার ফোনটা বেজে ওঠে। সেখানে মায়েরা জানায় আরহামের ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আরহামের অ্যাক্সিডেন্টের খবর শুনে এক মুহূর্তের জন্য পাথর এনে দাঁড়িয়ে থাকে সে। এক মুহূর্ত অপেক্ষা না করে বধূবেশে হসপিটালের দিকে ছুটে যায় মেহবিন। আরিয়ান মেহবিনকে থামাতে গিয়ে নিজেও মেহবিনের পেছনে পেছনে ছুটে যায়। মেহবিন দৌড়াতে দৌড়াতে হসপিটালের করিডোরে এসে পৌঁছায়। মেহবিনের পেছনে আরিয়ানও হাসে। সেখানে মায়েরা দাঁড়িয়ে ছিল। মেহবিন মায়েরার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলে, মায়েরাপু, উনি কোথায়? ওনার কি হয়েছে? উনি ঠিক আছে তো? মায়েরা কিছু বলার পূর্বেই আরহাম খুঁড়িয়ে খুঁড়িয়ে কেবিনের করিডোরে এসে বলে, আমি এখানে, চিন্তা কর না, আমি ঠিক আছি প্রেয়সী। আরহামকে দেখে বুকে মোচড় দিয়ে উঠে মেহবিনে। শার্টের কলার কেমন অগোছালো, শার্টের এক সাইডে ছেঁড়া, কপালে হাতে ব্যান্ডেজ। মেহবিন জাপটে গিয়ে আরহামকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আপনার এমন অবস্থা হলো কি করে? কোথায় চলে গিয়েছিলেন আপনি আমাকে ছেড়ে? আরহাম সামান্য হেসে মেহবিনের মাথায় হাত বুলিয়ে বলে, আরে পাগলি, তেমন কিছুই হয়নি, শুধু দোষীদের তাদের প্রাপ্য শাস্তিটুকু দেওয়ার ব্যবস্থা করেছি। মেহবিন আরহামের বুক থেকে উঠে অবাক হয়ে বলে, মানে? আরহাম সম্পূর্ণ ঘটনা বলতে থাকে। অন্যদিকে যেসব ধর্ষকরা মেরেছিল তারা কোনোভাবে পালিয়ে গিয়েছিল, তাই তাদের তৎক্ষণাৎ ধরতে আরহাম তার ফোর্স নিয়ে তাদের পেছনে ধাওয়া করে। কিন্তু সেখানে এক পর্যায়ে তাদের সাথে বেশ মারপিট হয়। আরহামের মার খেয়ে অনেকেই হসপিটালে ভর্তি। মারামারির সময় আরহামও কিছুটা আঘাত পাওয়ায় মায়েরা থেকেও হসপিটালে নিয়ে আসে। আরহাম কথাটি বলে মেহবিনের গালে হাত রেখে বলে, আর কোনো চিন্তা নেই প্রেয়সী, ওই দর্শকদের বিরুদ্ধে সমস্ত ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে। কালকেই রায় বেরিয়ে যাবে। মিসেস জুলি এবং ওই রেপিস্টদের ফাঁসি এবার কেউ আটকাতে পারবে না। আমাদের অন্তর খুনের সঠিক বিচার সঠিকভাবে হবে। সবকিছু শুনে আরিয়ান স্বস্তির নিঃশ্বাস ফেলে। তার অন্তর খুনিদের শাস্তি হবে অবশেষে। মেহবিনের মুখেও হাসি ফুটে ওঠে। তার মধ্যে হুট করে মায়েরা বলে ওঠে, তার মধ্যে একটা ব্যাড নিউজও আছে। আরহামের কাজে খুশি হয়ে ওপর মহল থেকে আরহামকে একটা বিশেষ মিশনে পাঠানো হচ্ছে। সেখানে গেলে বেঁচে ফিরবে আসার চান্স 1%। এত ডেঞ্জারাস প্লেস। মেহবিনের কথাটি শুনে আরহামের হাত ধরে ছলছল নয়নেই বলে ওঠে, এসব কি বলছেন মায়েরাপু? আরহাম গম্ভীর কণ্ঠে জবাব দেয়, নিজের ডিউটি তো ফুলফিল করতে হবে প্রেয়সী, নিজের জীবনের কথা ভাবলে চলবে না। কথাটি বলে আরহাম মেহবিনের ললাটে চুমুকে আশ্বাস দিয়ে বলে, তবে চিন্তা করো না, আমি ঠিক ফিরে আসবো। প্লিজ যাবেন না আরহাম সাহেব, এতে প্রচুর রিস্ক। আরহাম মেহবিনের হাত ছেড়ে বলে, আমাকে আটকেও না প্রেয়সী, 5-6 দিনের মধ্যে আমার ফ্লাইট, ডিউটি আমাকে করতেই হবে। এখন আপাতত আমরা বাসায় যাই। কথাটি বলেই আরহাম এক পা বাড়ালে পেছন থেকে মেহবিন আরহামের হাত নিজের পেটে রাখে। অনুরোধের সুরে বলে, থেকে যান না আরহাম সাহেব, খুব বেশি কি ক্ষতি হয়ে যাবে আমাদের জন্য থেকে গেলে? আরহাম কথাটি শুনে স্তব্ধ হয়ে যায়। মেহবিন কি বলল তাকে? আরহাম পেছনে ঘুরতে মেহবিন আরহামকে জড়িয়ে ধরে বলে, এখন তো আমরা একা নই, আমাদের সাথে আরেকটি প্রাণও রয়েছে আরহাম সাহেব, যে আমাদের ভালোবাসার প্রতীক হয়ে আসতে চলেছে দুনিয়াতে। তার জন্য হলেও থেকে যান। আরিন এবং মারিয়া মেহবিনের কথা শুনে হা হয়ে যায়। হ্যাঁ, মেহবিন মা হতে চলেছে। সেই খবরটি সে আরহামকে তাদের বিয়ের দিন উপহার হিসেবে দিতে চেয়েছিল। মেহবিন আরহামের প্রতিক্রিয়া জানতেই পারল না, কিন্তু অনুভব করলো আরহাম নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে। আরহাম কিছুক্ষণ পর মেহবিনের ললাটে চুমু খেয়ে বলল, ইউ নো প্রেয়সী, আমি হয়তো পৃথিবীর প্রথম লাকি বাবা যে কিনা নিজের বিয়েতে নিজের সন্তানের দুনিয়াতে আগমনের বার্তা উপহার হিসেবে পেলাম। সত্যি তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসি তোমায়। মেহবিন সহ সকলে আরহামের খুশি থেকে হেসে ওঠে। আরহাম ফের বলে, তাকেও আমি অনেক ভালোবাসবো, দেখো সে যে রয়েছে আমাদের মনের গহীনে। মেহবিন মুচকি হেসে জবাব দিয়ে বলে, আমিও আপনাকে অনেক ভালোবাসি আরহাম সাহেব, আপনার খুশিটাই আমার খুশি। আরিয়ান হুট করে মেহবিন এবং আরহামকে প্রশ্ন করে, আচ্ছা তার নাম কি রাখা হবে? আরহাম এবং মেহবিন একসাথে উত্তর দেয়, আরবিন। আরভিন। হাই বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।